হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি খবর সবার বলো? অনেকদিন ধরে তোমরা এই ক্লাসটার জন্য অপেক্ষা করছিলে। গুড আফটারনুন সবাইকে, গুড ইভিনিং, যা বলো না কেন, গুড মর্নিং, ঠিক আছে? সবকিছু জানিয়ে তোমাদের আজকের ক্লাস শুরু করছি, ঠিক আছে? ভগবানের নাম নিয়ে শুরু করো, প্রথম ক্লাস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে? তো চলো, ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রথম ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস একদম প্রথম থেকেই হবে, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়াচ্ছি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র থেকে পড়াবো, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তারপর তড়িৎ বিভব, তারপর ধারক ধারকত্ব। তো আমি সিকোয়েন্সে পরপর পড়িয়ে যাব, কোনটা কি করতে হবে কি করতে হবে না সব বলে দেবো। একটুখানি আগে সবার আগে চ্যাটটাকে অফ করে দিই, ঠিক আছে? মন দিয়ে শোনো, ঠিক আছে? চলো ভালো করে ব্যাপারটাকে বোঝো এবং মন দিয়ে শুনবে ব্যাপারগুলো। চলো চ্যাটটাকে অফ করলাম, কেননা হচ্ছে চ্যাট ছাড়া, মানে চ্যাট অফ না করলে কথা বলা যায় না। তোমরা অনেকে অনেক দরকারি কথা বলো, সেগুলো বেরিয়ে যায়, আবার অনেকে অপ্রয়োজনীয় কথা বলো, সেগুলো বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেইটার জন্য আপাতত চ্যাটটা অফ থাক, আমি দরকার মতো টাইম মতো চ্যাট খুলে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? যখন কোয়েশ্চেন বোঝাবো, বোঝানোর পর কোনো ডাউট হবে, আমি তোমাদেরকে চ্যাট খুলে দেবো। কারোর কোনো জায়গায় ডাউট থাকলে সেটা অবশ্যই ডিসকাশন হবে। তো সবার আগে ক্লাস শুরু করবার আগে ক্লাস সম্পর্কে আগে কতগুলো কথা বলে দিই। তোমরা দেখবে, আমি তোমাদেরকে বলছি, তোমরা দেখবে তোমাদের যেটা রেকর্ডিং সেকশন আছে, দেখবে কন্টেন্ট সেকশন আছে, কন্টেন্ট সেকশনে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে। স্যার এই রেকর্ডেড ভিডিওগুলোকে নিয়ে আমি কি করব? এই রেকর্ডেড ভিডিও পরবর্তীকালে ইউটিউবেও যেতে পারে, ঠিক আছে? এই রেকর্ডেড ভিডিওগুলো তোমাদের আগের বছরের ভিডিও, সেগুলো আমরা দিয়ে রেখেছি যাতে করে তোমরা একবার একটা চ্যাপ্টারকে অ্যাট এ গ্ল্যান্স পড়ে রাখতে পারো। তারপর আমার যখন লাইভ ক্লাস চলবে, লাইভে সবই পড়ানো হবে, শুধু একটা চ্যাপ্টার খালি আমি রেকর্ডেড দেবো, বাকি সব লাইভই হবে, ঠিক আছে? তো যে একটা চ্যাপ্টারই খালি রেকর্ডেড যাবে, বাকি সব লাইভ হবে, সব লাইভ, ঠিক আছে? তো লাইভে যখনই পড়াবো, সেই চ্যাপ্টারটা যাতে ভালো করে বুঝতে পারো, তার জন্য তোমাদের আগে থেকে রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে রেখেছি, যাতে করে তোমরা এই রেকর্ডেড ক্লাসগুলো একবার দেখে সিলেবাসটাকে এগিয়ে রাখতে পারো। একবার রেকর্ডেড ক্লাসগুলো দেখা থাকলে তারপরে ইলেকট্রোস্ট্যাটিক্সের যেটা পড়ানো হবে সবই তোমরা ধরতে পারবে এবং বুঝতে পারবে। তো সেটার জন্য আগে রেকর্ডেড ক্লাস দেওয়া আছে এবং আজকে থেকে লাইভ শুরু হচ্ছে, তো প্রতিদিনই লাইভ হবে। তো প্রথম কথা বলে রাখি, রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া আছে। আজকে থেকে আমরা স্টার্ট করলাম তোমাদের জন্য লাইভ ক্লাস, আজকে থেকে আমরা তোমাদের জন্য লাইভ ক্লাস স্টার্ট করলাম। রেকর্ডেড এর পর লাইভ হচ্ছে আজকে, এবং রেকর্ডেড ক্লাসটা কিন্তু তোমাদেরকে দেওয়া আছে জাস্ট একবার দেখবার জন্য, কিন্তু সব ক্লাস লাইভ হবে, সব ক্লাস লাইভ, ঠিক আছে? অল ক্লাস লাইভ হবে, দরকার হলে এক্সট্রা ক্লাস দিয়ে লাইভ করাবো, কিন্তু লাইভই হবে অন। তো যাই হোক, রেকর্ডেড এর পর লাইভ ক্লাস আজকে থেকে শুরু করে দিচ্ছি। যেরকম রুটিনে তোমাদেরকে দেওয়া আছে সেরকম রুটিন মাফিক ক্লাস হবে। তোমরা অনেকে মেসেজ করছো, স্যার এটা কেন হয়নি, ওটা কেন ক্লাস হচ্ছে না, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। আরে ভাই, সব ক্লাস শুরু হয়ে গেছে, 3 দিন আগে থেকে আমাদের অল ক্লাস রুটিন মাফিক শুরু হয়ে গেছে। আজকে তো আমার রুটিনে ক্লাস ছিল, তো আমি কি করে ক্লাস নেবো? আগে রুটিনে তো আজকে আমার ক্লাস ছিল, তাই আজকে আমার ক্লাস হচ্ছে। অন্য ডেটে আমার যেরকম যে স্যারেদের ক্লাস ছিল, তারা সেই ডেটে সব ক্লাস নিয়ে নিয়েছে। সায়েন্স স্যারের ক্লাস নিয়েছে, আসমাউল স্যারের ক্লাস নিয়েছে, অরিজিৎ স্যারের ক্লাস নিয়েছে, শুভজিৎ স্যারের ক্লাস নিয়েছে। যার যেরকম ক্লাস ছিল সব দেখবে, প্রত্যেকের ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, 10-15 মিনিট এদিক ওদিক লেট হয়েছে সবারই, সেটা হতেই পারে, সেটা আমরা আগে থেকে জানিয়ে দেবো, ঠিক আছে? কখনো টেকনিক্যাল প্রবলেম, কখনো টেকনিক্যাল ইস্যু, বিভিন্ন রকম কারণের জন্য লেট হয়েছিল, বাট আমরা যেরকম তোমাদেরকে কমিটমেন্ট করেছি, যেরকম মানে ক্লাস দেওয়ার কথা, সেরকম হবে। প্রথম কথা বলে রাখি, রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে তোমাদেরকে আগের টপিকগুলোকে একবার ভালো করে দেখে রাখার জন্য। মনে করো তুমি এখানে তড়িৎ ক্ষেত্র পড়ছো, একবার রেকর্ডেড ক্লাসটা তুমি যদি ভালো করে দেখে রাখো, তাহলে আজকের লাইভ ক্লাসে যেটা দেখলে বা বুঝতে কিন্তু সুবিধা হবে। এটার জন্য আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে রেখেছি। লাইভেই সবকিছু বুঝবে। যদি কেউ মনে করো যে স্যার আমি রেকর্ডেড দেখবো না, দেখো না। কেউ যদি মনে করো আমি রেকর্ডেড দেখবো না, দেখো না, ডাইরেক্ট লাইভ দেখো। কিন্তু রেকর্ডেড দেখে রাখলে লাইভটা বুঝতে গেলে সুবিধা হবে, তুমি তাড়াতাড়ি ধরতে পারবে। এটা গেল গল্প। আচ্ছা, এবার আর একটা কথা বলি, এটা তো গেল গল্প। এবার বলছি, আজকে থেকে যে লাইভ শুরু হবে, আজকের ক্লাস হয়ে যাবার পর আজকেই তোমরা কি পেয়ে যাবে? আজকেই তোমরা পেয়ে যাবে হচ্ছে প্র্যাকটিস সেট, ঠিক আছে? প্র্যাকটিস সেট আজকেই তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। মানে আজকে আমরা ক্লাস নেব, লাইভ ক্লাস, আজকেই তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল প্র্যাকটিস সেট পাওয়া। আজকেই তাহলে সলিউশন করে ফেলবে, প্র্যাকটিস সেট পেয়ে গেলে আজকেই প্র্যাকটিস সেট হয়ে যাবে। এই ক্লাসটা শেষ হবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে পাবে না, রাতের দিকে পেয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস সেট দিয়ে দেবো। এবং এই প্র্যাকটিস সেটের তোমরা কি পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে ভিডিও সলিউশন। এই প্র্যাকটিস সেটের তোমরা ভিডিও সলিউশন পাবে। কিন্তু এই ভিডিও সলিউশনটা কখন পাবে জানো?
এটার ভিডিও সলিউশন তোমরা পাবে যখন তোমাদের এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তখন সেটার ভিডিও সলিউশন পাবে প্র্যাকটিস সেটগুলোর উপর। ধরো আমার 5টা কি 6টা ক্লাস লাগলো, 6টা ক্লাসের উপর যে প্র্যাকটিস সেট হবে সেই 6টা ক্লাসের ভিডিও সলিউশন তোমরা পাবে হচ্ছে পুরো ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট হওয়ার পর। হয়ে গেল। এবার এটা হয়ে যাবার পর তোমরা কি পাবে, তোমরা পাবে হচ্ছে মক টেস্ট। এটা হয়ে যাবার পর তোমরা পাবে হচ্ছে মক টেস্ট। মক টেস্ট মানে ধরো আমরা যে ক্লাসটা করাচ্ছি, আজকের ক্লাসে যেগুলো পড়ানো হবে এবং পুরো ইলেকট্রিক ফিল্ডে যা পড়ানো হবে, পুরো ইলেকট্রিক ফিল্ড হয়ে গেলে তার উপর তার মক টেস্ট হবে। শুধু মক টেস্টই নেব না, মক টেস্ট হয়ে যাবার পর তার আবার হবে হচ্ছে ভিডিও সলিউশন, ফের ভিডিও সলিউশন। তোমাদেরকে যেরকম কমিটমেন্ট করেছি একটা জিনিসের খিলাফ হবে না, এবারে মিলিয়ে নিও, ঠিক আছে? যেমন কমিটমেন্ট তেমন কাজ হবে। মক টেস্ট দিয়ে দেবো, মক টেস্টের আবার ভিডিও সলিউশনও দিয়ে দেবো, কোনো চাপ নিতে হবে না, হ্যাভ এ রিল্যাক্স। মক টেস্টটা আগে নিজেরা দেবে, টাইম দিয়ে দেবো, সেই টাইমের মধ্যে মক টেস্ট শেষ করবে, হয়ে গেলে তার ভিডিও সলিউশন দিয়ে দেবো, মিটে গেল তাহলে গল্প। এবং এইগুলোর সবকিছু দেওয়ার পরে অলরেডি রেকর্ডেড দিয়ে তোমাদের একবার পড়ানো হয়ে গেল, লাইভ দিয়ে দুবার পড়ানো হয়ে গেল, পুরো সিলেবাসটা কমপ্লিট হওয়ার পর, মানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 সব কমপ্লিট হয়ে যাবার পর তোমাদের ফের আসবে ওয়ান শট ক্লাস। তোমাদের ফের আসবে কি জানো? ফের আসবে ওয়ান শট ক্লাস, মানে ওয়ান শটে পুরো ইলেকট্রিক ফিল্ড রিভিশন, যেটা তোমাদেরকে ফাইনালের সময় খুব হেল্প করবে। দেখো ফাইনালের সময় তুমি তো এই ইলেকট্রিক ফিল্ডের এতগুলো ক্লাস 5, 6, 7, 8 যতগুলো ক্লাস হবে সপ্তাহ দেখার তখন টাইম পাবে না। তখন তোমাকে এই যে ওয়ান শট ক্লাসটা, এই ওয়ান শট ক্লাসটা কিন্তু পুরো হেল্প করবে একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারটাকে রিভিশনের জন্য। তাহলে ভাবো যারা ব্যাচ নেবে, হয়তো ব্যাচ নিয়েছো তোমরা, কিন্তু তোমাদেরকে অফলাইনে যা জানা দিচ্ছে, আদার্স যে কোনো জায়গাতে যা জানা দিচ্ছে, আমরা মাসে মান্থলি 50 টাকা 100 টাকার বিনিময়ে যে ক্লাস দিচ্ছি, তাতে তোমাদেরকে যা হতে পারে তার দ্বিগুণ আমরা ফেরত দিচ্ছি। এটা তোমরা নিজেরা বলবে যে পয়সা ওসুল কিনা, তোমরা নিজেরা বলবে, যেদিনকে তোমাদের পুরো কোর্স শেষ হয়ে যাবে তোমরা সেদিনকে নিজেরা বলবে যে ইয়েস পয়সা ওসুল ছিল। আমরা মাসে 1500 টাকা দিয়ে একটা সাবজেক্ট, বা মাসে 1000 টাকা দিয়ে অফলাইনে পড়ায়, মাসে 1000 টাকা 800 টাকা এই টাকা দিয়ে অফলাইনে পড়ানো হয়, ওই টাকাতে তোমরা জানা পাবে। আমরা মাত্র মাসে 50 টাকা 100 টাকার বিনিময়ে পড়াচ্ছি। হিসাব করে দেখে নাও, তোমার নিজের কোর্সের দাম হিসাব করে দেখে নাও। 3500 টাকা যদি অল কম্বোর কোর্স হয়, 12 দিয়ে ভাগ করো, তাকে আবার 6 দিয়ে ভাগ করো, দেখবে কত টাকা আসবে। মাসে 50 টাকা থেকে বেশি আসবে না। 12 দিয়ে ভাগ করবে 12 মাসের জন্য, 6টা সাবজেক্ট 6 দিয়ে ভাগ করবে, দেখবে মাসে 50 টাকার বেশি আসবে না। তার বিনিময়ে আমরা যা দেবো, তুমি গোটা বছর তুমি মাথায় রাখবে যে এই জিনিসটা আমি এর আগে কখনো পাইনি। তাহলে তোমাদেরকে একবার পড়াচ্ছি, দুবার পড়াচ্ছি, আবার ফের ওয়ান শটে 3বার পড়াবো, টোটাল 3বার পড়াবো এক একটা সিলেবাস। এবং আজকেই প্র্যাকটিস সেট আজকেই পেয়ে যাবে, রাত হতে পারে কিন্তু আজকেই পেয়ে যাবে। আর এর ভিডিও সলিউশন চ্যাপ্টার শেষ হওয়ার পর পাবে, মক টেস্ট চ্যাপ্টার শেষ হওয়ার পর পাবে, মক টেস্টের ভিডিও সলিউশন যেদিনকে মক টেস্ট না হবে তার এক সপ্তাহের মধ্যে পাবে। সব মিটাতে পারলাম গল্প, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার কোন বই ফলো করব? আমি ক্লাসে যেটা পড়াবো অনলি সেটুকু ফলো করবে। আমি ক্লাসে যতটুকু পড়াবো, যতটুকু কোশ্চেন করাবো অনলি সেটুকু ফলো করবে। এর বাইরে তোমাকে একটা সিঙ্গেল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না। একটা সিঙ্গেল কোশ্চেনের বাইরে প্র্যাকটিস করতে হবে না, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। শুধু আমি ক্লাসে যেটা করাবো আর যেটার প্র্যাকটিস সেট দেবো অনলি সেটুকু খালি ভালো করে করবে, আর কিছু করতে যাবে না। আর একটা কথা, আগের বছর কিন্তু তোমাদের অনেকের ব্যাকলগ জমে গেছিল, ব্যাকলগ। এই ব্যাকলগ যেন এবারে না জমে। ব্যাকলগ জমে গেলে কিন্তু এবারে খারাপ হবে, আমি বলে রাখলাম। কিন্তু ব্যাকলগ জমে গেলে ঘরের ভেতর ঢুকে যাবো আমি, ঘরে কান ধরে বার করবো প্রত্যেকটাকে। ব্যাকলগ জমানো পড়াশোনা করার নাম নেই, ব্যাকলগ যেন না জমে। কারণ ব্যাকলগ যদি জমে যায় বাবু, আজকে একটা চ্যাপ্টারে যেই ব্যাকলগ জমবে, সঙ্গে সঙ্গে দেখবে তুমি 4-5টা চ্যাপ্টারে ব্যাকলগ জমে যাচ্ছে। ব্যাকলগ খুব খারাপ জিনিস, তোমার যেন ব্যাকলগ না জমে। হতে পারে তুমি এখন ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, ক্লাস চলছে, তুমি অ্যাটেন্ড করতে পারোনি, তুমি এক্সট্রা টাইম দাও, এক্সট্রা টাইম দিয়ে রেকর্ডেড দেখে নাও, কিন্তু সেদিনকার পড়াটা সেদিনকেই মিটিয়ে নাও। সেকেন্ড ক্লাস আসার আগে যেভাবে হোক এই পড়াটা তোমাকে মিটিয়ে নিতে হবে। কোনো ক্লাসের যেন ব্যাকলগ তোমার না জমে। যদি ব্যাকলগ না জমে, তুমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেই। আমরা যারা
আগের বছর এইচএস আমাদের কাছ থেকে দিয়েছিল, এই বছরের আগের বছর ভিডিওর কমেন্ট সেকশনটা একবার খালি দেখো, যারা যে শর্টসটা আমি দিয়েছিলাম, বিদায় বলে একটা শর্টস দিয়েছিলাম, দেখো দাদারা দিদিরা রীতিমতো কেঁদেছে যে এইখান থেকে পড়ে বেরিয়ে ওরা যখন আমাকে মিস করছে রীতিমতো কাঁদছে ওরা, যে আমরা কতটা ডেডিকেটেড হয়ে পড়িয়েছি, এটা এর পরে ওরা কখনো পাবে কিনা এইটা ভাবছে, ওরা এটা নিয়ে কাঁদছে। একবার বিশ্বাস না হলে একবার বিদায়ের একটা শর্টস দিয়েছিলাম সোমস ক্লাসরুমের মেন চ্যানেল, শর্টসের কমেন্টগুলো একটু চেক করো, চেক করলে বুঝবে রে দাদা বা দিদিরা কতটা ভালোবাসে তোমাদের সোমস ক্লাসরুমকে। ওরা বলছে যে নিজেদেরকে যারা একেবারে যে অবস্থায় ছিল সেখান থেকে আমরা কিভাবে ধরে ধরে তুলেছি। তার আগের বছরের যদি রেজাল্ট বেরিয়ে, এই বছর তো উচ্চ মাধ্যমিক হলো, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, কিন্তু তার আগের বছর যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বলি, 99 আমাদের অনলাইন ব্যাচ থেকে হাইয়েস্ট গেছে, এবং একজন পাইনি অনলাইন, 5-7 জন পেয়েছে অনলাইনে 99, 5 থেকে 7 জন পেয়েছে 99 অনলাইনে। 95 এর উপর তো ভরে পেয়েছে, 95 এর উপর ভরে পেয়েছে, 95 প্লাস মার্কস ভরে পেয়েছে, ভরে। 99 আমাদের হাইয়েস্ট গেছে, 100 হয়নি, 100 এবারে চাই আমরা, এবারে তোমাদের ব্যাচ থেকে 100 চাই। আগের বছর 99 হাইয়েস্ট গেছে ফিজিক্সে, 100-তে 99 হাইয়েস্ট, 1 নম্বরের জন্য হয়নি। আর প্রত্যেকেরই ওই একটা জায়গায় কোথাও না কোথাও ভুল হয়েছে, বেসিক ছোটখাটো একটা মিস্টেক। এবারের ব্যাচ থেকে আমি 100 চাই, তোমাদের ব্যাচ থেকে 100 চাই, আর 95 প্লাস তো ভরে পেয়েছে ভাই। জাস্ট এইটুকু বললাম, আর কিছু বলবো না। অফলাইনে ফিজিক্সে হাইয়েস্ট গেছে 97, ফিজিক্সে হাইয়েস্ট গেছে 97, এবং একজন পাইনি, অনেকে পেয়েছে। আর যারা আগের বছর ক্লাস 12-এ পাস আউট হয়ে বেরিয়েছে, মানে পাস আউট এই বছর যারা উচ্চ মাধ্যমিক দিল, বেশি কিছু বলবো না, একবার জাস্ট খালি ওই শর্টসটা, যেটা বিদায়ের শর্টস ছিল, ওটার খালি একবার কমেন্ট সেকশনটা চেক করো। আমার কথা বলবো না, মুখে কিছু বলবো না, আমি কিছু মুখে বলবো না, দাদা দিদিদের কথাটা তো মানবে। একবার ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করো, যে আমরা ডেডিকেটেড হতে কিভাবে পড়াই, আমরা কিভাবে পড়াই টু উচ্চ মাধ্যমিকে। 11 আলাদা জিনিস, অন্য যা কিছু আলাদা জিনিস, উচ্চ মাধ্যমিক 10-এর ব্যাপারে আমরা কতটা সিরিয়াস, কতটা ডেডিকেটেড ওয়েতে পড়ানো হয়, এটা একবার খালি কমেন্ট সেকশন চেক করে বুঝিয়ে যাবে। ঠিক আছে, আর কিছু বলবো না, আমি শুধু আজকে এইটুকু বলবো, তোমাদেরকে একটা করে টাস্ক দিচ্ছি, টাস্কটা একটুখানি মন দিয়ে শুনবে। তোমরা যেদিনকে যে ক্লাসটা দেখবে, যেদিনকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে, সেদিনকের আগে তুমি সেই চ্যাপ্টারটা রেকর্ডেড দেখে একবার কমপ্লিট করে রেখো, তাহলে তোমারই সুবিধা হবে, তাহলে তোমারই সুবিধা হবে। যদি মনে করো স্যার দেখবো না, দেখবে না, রেকর্ডেড দেখে রাখলে সুবিধা হবে। তারপর তো লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে তো আমরা ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, লাইভ ক্লাসে আমি একদম ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, এবং লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর আজকেই তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। প্র্যাকটিস সেটটা বাড়িতে কিন্তু আজকেই করে ফেলবে, বাকি রাখবে না, 4-5টা কোশ্চেন দেবো, আজকেই করে ফেলবে। তার ভিডিও সলিউশন পেয়ে যাবে, সব কটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর ভিডিও সলিউশন। এটা কিন্তু পরে বলবে স্যার ভিডিও দিচ্ছেন না কেন, ভিডিও দিচ্ছেন না, আরে ভাই চ্যাপ্টার কমপ্লিটের পর আমি লিখে দিচ্ছি প্যাকেটে, চ্যাপ্টার কমপ্লিট হবে দেন ভিডিও সলিউশন আসবে। তারপরে হচ্ছে মক টেস্ট, চ্যাপ্টার শেষ হবে, মক টেস্ট শুরু হবে। মক টেস্টের যে ভিডিও সলিউশন সেটাও পেয়ে যাবে, মক টেস্ট হবার 1 সপ্তাহের মধ্যে, 1 উইক এর মধ্যে ভিডিও সলিউশন পেয়ে যাবে। আর পুরো যা পড়ানো হবে ইলেকট্রিক ফিল্ডে, তারপরে চ্যাপ্টার তড়িৎ বিভব আছে, তারপরে চ্যাপ্টার ক্যাপাসিটেন্স আছে, প্রতিটা চ্যাপ্টারের 1 শট ক্লাস আমরা পরীক্ষার আগে তোমাদেরকে দিয়ে দেবো, 1 মাস আগে। তোমরা 1 মাস আগে দেখে নেবে, পুরো সিলেবাসটাকে একবার রিভিশন করে নেবো 1 শটের মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পারলাম আমি জিনিসটা। স্যার কোন বই ফলো করব? আমি বারবার বলছি, কোনো বই লাগবে না, যেটা পড়াবো ক্লাসে দাঁড়িয়ে শুধু সেইটুকু পড়বে। আর আজকের প্র্যাকটিস সেট যেগুলো দেবো, প্রত্যেক দিনের প্র্যাকটিস সেট, শুধু প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে। এবার যদি কারোর মন চায় যে স্যার একটা বই নেব, তাহলে 2টো বই আমি রেকমেন্ড করব, যে কোনো একটা তোমার ভাল লাগে নিয়ে নিও, যে বইটা ভাল লাগে নিয়ে নিও। হয় তুমি ছায়া প্রকাশনীর বইটা নিও, নয়তো তুমি সাঁতরা প্রকাশনীর বইটা নিও, যে বইটা ভাল লাগে এর মধ্যে থেকে, যে বইটা ভাল লাগে। ছায়া ভাল লাগলে ছায়া নেবে, সাঁতরা ভাল লাগলে সাঁতরা নেবে, যার যেটা ভাল লাগে নিয়ে নেবে। কারণ একটা পাঠ্য বই তো আমাদের লাগেই, যতই স্যার ভালো করে পড়াক না কেন, একটা পাঠ্য বই লাগে, নিয়ে নিও বাবু, কি আর এমন ব্যাপার। একটা ছায়ার বই বা একটা সাঁতরার বই, যে কোনো একটা বই নিয়ে নিও। কিন্তু একটা জিনিস তোমাকে অবশ্যই কিনতে হবে,
এটা আমি তোমাকে জোর করব, এটা তোমাকে অবশ্যই কিনতে হবে। আশা করি যারা পুরনো স্টুডেন্ট আছে বুঝে গেছো কোন জিনিসটা অবশ্যই কিনতে হবে। কিনতে যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রা। জানি তোমরা বুঝে গেছো অনেকে। কিনতে যেটা হবে প্রশ্ন বিচিত্রা, কোনো টেস্ট পেপার কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না, শুধু একটা প্রশ্ন বিচিত্রা কিনে নিও। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা কবে বেরোচ্ছে একটু খোঁজ রেখো। এই বই তুমি নাও বা না নাও, এইটা খালি একটা নিয়ে নিও ব্যাস। কেননা আমি তো অনেক সময় প্র্যাকটিস করাবো, এখান থেকে হয়তো কোশ্চেন তুলে প্র্যাকটিস করাবো, তখন তোমরা খুঁজে পাবে না। তো প্রশ্ন বিচিত্রাটা বাবু দয়া করে নিয়ে নিও, খালি এই একটা বই খালি নিও, আর কিছু নিতে হবে না। আমার একটাই বই লাগবে, আমার ফিজিক্স অঙ্ক সব হয়ে যাবে ওতে। ওর মধ্যে ফিজিক্স পেয়ে যাবে, অঙ্ক, বাংলা, ইংলিশ, তারপর জীবন বিজ্ঞান, মানে তোমার বায়োলজি সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে ওর মধ্যে। একটা বই খালি নিয়ে নিও, এটা কষ্ট করে বাবু একটু টাকা পয়সা জোগাড় করে বাবা মাকে বলো যে অন্তত যেন এই বইটা খালি কিনে দেয়, ঠিক আছে? অনেকের সবার তো সামর্থ্য হয় না, তো যতটুকু পারো এইটুকু বইটা খালি একটা বই অন্তত যে হোক কষ্ট করে কিনে নিও। কিন্তু এই বই নিতে পারো না নিতে পারো তোমার ইচ্ছা, আমার ক্লাস দেখলে তোমার কাজ মিটে যাবে। তবে আমি বলবো যদি পাঠ্য বই একটা হয় খুব ভালো হয়, তোমারই সুবিধা হবে। হয়তো আমি কোনো জিনিস বললাম বা কোনো জিনিস বললাম না, আমি সবই বলবো, তবু বলছি যদি তোমার বাই চান্স মনে হয় যে কোনো জিনিস হয়তো একটু বই থেকে পড়ে নিই, তো আরেকবার স্যার তো পড়িয়েছে একটুখানি বই থেকে দেখি, বা আমি বইয়ের উপর আরো 4-5টা কোশ্চেন করি, হতেই পারে তোমার মনে হতে পারে তুই বইটা একটু দেখতে পারবে। তার জন্য ছায়ার একটা বই বা সাঁতরার একটা বই, যে কোনো একটা বই নিয়ে নিও। এই গেল গল্প। আর এই থাকবে তোমাদের পড়ানোর ওয়ে। আমি তোমাকে বলছি, গ্যারেন্টি দিচ্ছি, যেভাবে পড়াবো যদি মেনে চলো, যদি শুনে চলো ঠিকঠাক করে, যতই খারাপ স্টুডেন্ট হও না কেন, খারাপ তো কেউ হয় না, পড়াশোনা না করে করে অবস্থা খারাপ হয়ে যায়, খারাপ কেউ হয় না। যতই খারাপ ভাবে থাকো না কেন, যদি প্রত্যেকটা জিনিস ফলো করো, লাইভ ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো, অসুবিধা হলে ভিডিও সলিউশন মেলাবে, মক টেস্ট দেবে, মক টেস্টের ভিডিও সলিউশন করবে, ওয়ান শট দেখবে, যদি সমস্ত জিনিস যা যা বলছি সবই যদি ফলো করো, 90% ওপরে পাবে, এটার গ্যারেন্টি আমি দাঁড়িয়ে দিচ্ছি তোমাকে। এখানে ভিডিও তোমার কাছেই থাকবে, গ্যারেন্টি আমি দাঁড়িয়ে দিচ্ছি। 90% ওপর পাবে, এটার চ্যালেঞ্জ রইল, এটা গ্যারেন্টি। যদি সবকিছু একদম এক্স্যাক্টলি ওয়েতে ঠিকঠাক ভাবে ফলো করো, না করলে 90 কেন 9ও পেতে পারবে না। ফলো করতে হবে সবকিছু। আজকের ক্লাস হচ্ছে, ক্লাস দেখবো, অন্য কিছু পরে হবে। ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, রেকর্ডেড দেখবো, কিন্তু লাইভটা আমি ঠিক যেভাবে হোক, রেকর্ডেড হোক লাইভ হোক যে করে হোক, স্যারের ক্লাসটা আমি দেখে নেবো। স্যার প্র্যাকটিস সেট দিয়েছে, আজকেই নিপটিয়ে দেবো, আজকেই খাতাম করে দেবো। যাদের মধ্যে জোশ আছে আজকেই খাতাম করে দেবে। অসুবিধা হলে তাহলে ভিডিও সলিউশন দেখবে, এটা না হলে দেখবে না। প্র্যাকটিস সেট আমি দিলাম, তার ভিডিও সলিউশন দেখতে হবে। যদি আমার অসুবিধা হয় তাহলে দেখবো, নাহলে দেখবো না। এই ভিডিও রেকর্ডেড লাইভ দুটো যেতে পারে, ভিডিও সলিউশন প্র্যাকটিস সেটের ভিডিও সলিউশন যা ইচ্ছা যেতে পারে। মক টেস্ট, মক টেস্টটা নিজে দেবে, যে কোশ্চেনটা আটকাবে অনলি সেটার ভিডিও সলিউশন দেখবে। আর ওয়ান শট তারা দেখবে যাদের সারা বছর পড়া হয়ে গেছে, ভালো করে রেডি হয়ে গেছে সবকিছু, এবার ওয়ান শট দেখে একটা ওয়ান টাইম রিভিশন করতে চাও তারা দেখবে। যদি মনে করো স্যার আমি ওয়ান শট অ্যাভয়েড করবো, ওয়ান শট আমার দেখার টাইম নেই, আমার ভালোভাবে তৈরি আছে, আমি আমার আপনি যে ক্লাসে পড়িয়েছেন ওই নোটটা ভালো করে পড়বো। দেখো আমি বারবার বলছি, কিন্তু শুধু যারা ওয়ান শট দেখে চলে যাবে, দেখে গিয়ে বলবে স্যার ওয়ান শট থেকে কমন আসেনি, আসবে না কমন। আমি আগেই বলে দিচ্ছি কমন আসবে না। কমন আসবে এই যে ক্লাসগুলো হচ্ছে পার্ট বাই পার্ট যে ক্লাসগুলো যাবে, ধরো তড়িৎ ক্ষেত্রের উপর আমি 5টা পার্ট নিলাম, এই ক্লাসগুলো থেকে কমন পাবে তোমরা। ওয়ান শট থেকে যদি করে চলে যায়, গিয়ে বলে স্যার ওয়ান শট করে গেছিলাম, কই স্যার কমন এলো না তো। আরে ওয়ান শটে কি সব পড়ানো যায়? তুমি নিজের কমন সেন্স দিয়ে ভাবো, ওয়ান শটের একটা ক্লাসে 2 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস বা 3 ঘন্টার একটা ক্লাসে পুরো চ্যাপ্টারটা যেখানে বোঝানো থাকে, সেখানে আমরা সব পড়াতে পারবো কোনোদিন? পারা যায় সেদিনকে একটা ওয়ান শটের ক্লাসে সব বোঝানো যায়? যায় না। ওয়ান শটের ক্লাসে অনেক কিছু বাদ দিয়ে পড়ানো হয় ওয়ান শটের ক্লাসে। তাহলে ওয়ান শটের ক্লাস করে গিয়ে আর আমি ভাববো আমার কাছে কেন কোশ্চেন কমন আসছে না, ওটার দায়িত্ব আমি নেবো না, কিন্তু আগেই বলে রাখলাম। কিন্তু যারা পার্ট বাই পার্ট ভিডিও দেখবে, যারা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে, যারা মক টেস্ট গুলো সিরিয়াস ওয়েতে দেবে, তাদের দায়িত্ব আমার, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি 90%-এর উপর পাচ্ছ। আজকে থেকে তুমি মাথায় এটা ঢুকিয়ে নিয়ে চলো, তুমি ফিজিক্সে 90% পেয়ে গেছো। শুধু রেজাল্ট পেয়ে, সেই রেজাল্টটা তোমার হচ্ছে, রেজাল্টটা পেয়ে, রেজাল্টটা কি অনলাইনে চেক করার পালা, তাই তো? রেজাল্টটা খালি পেয়ে অনলাইনে চেক করার পালা। রেজাল্টের 90% ছেপে গেছে, ধরে নাও ছেপে গেছে 90%। যদি এই ওয়েতে তোমরা সবকিছু ফলো করতে পারো। আর বারবার বলছি, ব্যাকলগ জমতে দেবে না। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস হবে। ধরো কথার কথা, আজকে সোমবার,
আজকে তো শিডিউলড ক্লাস, মানে আজকে তো এই টাইমে তো ক্লাস থাকে, তাই ক্লাস হচ্ছে। এটা ছাড়া আমি কিন্তু মাঝে মধ্যে হুটহাট এক্সট্রা ক্লাস দেবো, বাট হুটহাট বলতে এরকম না যে মানে 5 মিনিট আগে বলে 10 মিনিট পরে শুরু করলাম, ওরম না। আগের দিন রাতে জানিয়ে দেবো যে কালকে এক্সট্রা ক্লাস হবে, এই সময় সবাই উপস্থিত থেকো, এক্সট্রা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। বাই চান্স যদি ওই সময় তোমার পড়া থাকে তাহলে ওটা রেকর্ডেড হিসাবে ঠিক দেখে নিও, ঠিক আছে? কিন্তু এক্সট্রা ক্লাস কিন্তু আমি দেবো, এটা আমি বলে রাখলাম আগে থেকে, ঠিক আছে? চাপ নিও না। আর স্যার বারবার একটা কথা জিজ্ঞাসা করবে না, বছরের শুরুতেই প্রথম দিন বলে দিচ্ছি, স্যার সিলেবাস কবে শেষ হবে, সিলেবাস কবে শেষ হবে, এই জিনিস জিজ্ঞাসা করার দরকার নেই। 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে বলতে 30 দিন আগে, 30 দিনের মধ্যে কি করে করবো, পরীক্ষার 30 দিন আগে কমপ্লিট হয়ে যাবে, মানে 1 মাস আগে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আরামসে সিলেবাস কভার হয়ে যাবে। আর তোমার তো এমনি তো যদি কোনো চ্যাপ্টার যদি মনে হয় একটু কমপ্লিট হয়নি, তোমার তো রেকর্ডেড থাকবেই, তুমি রেকর্ডেডও দেখে নিতে পারো, যদি খুব আর্জেন্সি থাকে তুমি রেকর্ডেডও দেখে নিতে পারবে, ঠিক আছে? শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে যা বললাম যে যে জিনিসগুলো, সেগুলো সব শুধু মন দিয়ে ফলো করবে। শুধু এবার আমাকে, আমি চ্যাট খুলবো এবং তোমরা আমাকে বলবে স্যার আপনি যেটা বলছেন সেটা মেনে চলবো। শুধু শুধু আমার বেশি কিছু দরকার নেই, শুধু মেনে চলবো কথাটা লিখে দাও, যে যে জিনিসগুলো বললাম এগুলো মেনে চলবে, ইয়েস অর নো, শুধু এটুকু খালি লিখে দাও, ঠিক আছে? যা যা বললাম মেনে চলবে, হ্যাঁ কি না বলো? যেগুলো বললাম সেগুলো মেনে চলবে, হ্যাঁ কি না? 90% পাওয়ানোর দায়িত্ব ইয়েস আমাদের, 90% পাওয়ানোর দায়িত্ব আমাদের। বুঝতে পেরে গেছি কথা? বুঝতে পেরে গেছি কথা একদম। ওকে, চলো এবার ক্লাস শুরু করছি, ঠিক আছে? এবার ক্লাস শুরু করছি, চলো স্টার্ট করলাম। ওকে 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 ওকে, ঝড়ের গতিতে কমেন্ট পড়ছে, ভেরি গুড। চলো এবার অফ করে দিচ্ছি বাবু, চ্যাটটা অফ করছি। এত স্পিডে কমেন্ট পড়লে আমিও না পড়তে পারবো, না তো তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। অফ করে দিলাম, হ্যাঁ? চলো, সবাই ইয়েস বলেছে, মেনে চলবে বলেছে। 90% আমি সব থেকে বিলো স্কোর বলেছি, অনেকে লিখছে 90%, 90%টা বিলো বললাম, কম 90%, কম করে 90%, কেউ 100 পেয়ে যেতে পারো। আগের বছরে আমাদের 99 হাইস্ট গেছে, 1 নাম্বারের জন্য 100 হয়নি, সেই দুঃখ আমার মনের এখনো বাঁদিকে রয়েছে। এই দুঃখটা তোমাদের মধ্যে যে ঘোচাতে পারবে, তাকে আমার তরফ থেকে দারুণ জিনিস থাকবে, দারুণ জিনিস থাকবে আমার তরফ থেকে, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। কি থাকবে, যেদিনকে 100 আমাকে রেজাল্ট এনে দেখাবে, সেদিনকে কি থাকবে সেটা সেদিনকে আমি বলবো, ঠিক আছে? সেদিনকে আমি বলবো, আমি দেখা করব তোমার সাথে, আমি দেখা করব তোমার সঙ্গে নিজে, কি থাকবে সেদিনকে বলবো। 99 যে পাবে, 99-এর ওপর যে পাবে, 100 যে পাবে, তার জন্য দারুণ গিফট থাকবে, এটুকু বলে দিলাম। আর খুব সুন্দর একটা স্কলারশিপ দেবো তোমাকে, খুব সুন্দর স্কলারশিপ দেবো, এটুকু আমি বলছি তোমাকে, ঠিক আছে? আর যারা 95-এর ওপর পাচ্ছ, 90 বা 95-এর ওপর পাচ্ছ, প্রত্যেকের জন্য দারুণ উপহার থাকবে। 90%-এর ওপর যে কজন পাবে, সবার জন্য দারুণ উপহার থাকবে। এবছর ফের সেমিনার হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেই বেরোবে, মাধ্যমিকের রেজাল্ট যেই বেরোবে, আমি জানি আমাদের মধ্যে থেকে অনেকের 90%-এর ওপর পেতে চলেছে, তাদেরকে নিয়ে ফের সেমিনার হবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা খালি একবার মিলিয়ে নিও যে 90%-এর ওপর সেমিনার হবে। আমরা যেটা বলেছি, আগের বছর আমাদের কাছ থেকে প্রচুর স্টুডেন্ট পেয়েছে, এটা মিলিয়ে নিও। যখন সেমিনার করব, সেমিনারে একবার এসে দেখো, আমরা কলকাতাতে সেমিনার করি, একবার এসে দেখো। আগের বছর কলকাতায় সেমিনার হয়েছিল, এবছরও কলকাতায় সেমিনার হবে, একবার কলকাতার সেমিনারে এসে দেখো খালি কি মজা, হেভি হবে সেমিনার, হেভি হবে। ওরা 12-এ রেজাল্ট করবে, 10-এ রেজাল্ট করবে, তোমরা 1 বছর পাবে, 1 বছর সুযোগ পাবে, তারপরের বছর স্টেজে তোমাদেরকে ডাকবো, তারপরের বছর স্টেজে তোমরা আসবে, স্টেজে উঠে দাঁড়িয়ে একসাথে ফটো তুলবো আমরা, একসাথে সুন্দর স্কলারশিপ থাকবে, তোমাকে গিফট করব, আরো দারুণ দারুণ উপহার তোমার জন্য গিফট করব। আর শুধু দেখো, শুধু 100, আমাকে 100 খালি দাও। আগের বছর আমাকে 99 দিয়েছে, তোমরা আমাকে 100 দাও। আমি তোমাদের পড়াশোনা দেবো, তোমরা আমাকে 100 দাও, ঠিক আছে? আমি তোমাদেরকে ক্লাস দেব, তোমরা আমাকে 100 দাও, শুধু এইটুকু বলবো, ব্যাস। চলো ক্লাস শুরু করছি, স্টার্টিং করছি। একদম প্রথম টপিক কুলম্বের সূত্র থেকে, একদম প্রথম টপিক কুলম্বের সূত্র থেকে। অলরেডি ক্লাস 10-এ পড়েছো, নতুন কিছু জিনিস পড়ছো না, একদম আগের জিনিস, পুরনো জিনিস, ঠিক আছে? কুলম্বের সূত্র কি পড়ছি? টপিকের নাম হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে? কুলম্বের সূত্র। দেখো বাবু, ভালো করে শোনো, কুলম্বের সূত্রতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কুলম্বের সূত্র হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। কি বলছে ভালো করে পড়ো। বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফলের সমানুপাতিক।
তুমি একটা নিজস্ব কমন সেন্স লাগাও। ধরো আমি তোমার কাছে এখানে একটা প্লাস চার্জ রেখেছি কিউ, আর এই জায়গাতে আর একটা প্লাস চার্জ রেখেছি কিউ, কি হবে দুটোর মধ্যে? বিকর্ষণ হবে। দুটো প্লাস চার্জের জায়গায় যদি ধরো একটা প্লাস চার্জ কিউ রাখলাম আর একটা মাইনাস কিউ চার্জ রাখলাম, দুটোর মধ্যে কি হবে? কমন সেন্সের বিষয়, অ্যাট্রাকশন হবে, আকর্ষণ হবে, আকর্ষণ হবে। দুটো অপোজিট চার্জ থাকলে তাদের মধ্যে অ্যাট্রাকশন হয়। দুটো সিমিলার চার্জ থাকলে, দুটো যদি প্লাস প্লাস থাকে, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ হয়। এ দিকে ছিটকে যায়, এ দিকে ছিটকে যায়, বিকর্ষণ হয়। এটা স্বাভাবিক বিষয়, এটা প্রকৃতির নিয়ম। অনেকে বলতে পারো কেন, তাই না? মনে মনে প্রশ্ন করবে কেন হয়। আরে ভাই, এটা তো প্রকৃতির নিয়ম। সবকিছুর কি কেন হয়? এটা তো প্রাকৃতিক নিয়ম যে সবাই সবসময় তার অপোজিট জিনিসকে অ্যাট্রাক্ট করে। একটু ভেবে দেখো আমি কিসের কথা বলছি, একটু মন দিয়ে ভাববে, ঠিক আছে? তো যাই হোক, সে চার্জ হোক বা যাই হোক না কেন, সে সবসময় তার অপোজিট জিনিসকে টানে, আর সিমিলার জিনিস হলে তারা পরস্পর রিপিল করে বা বিকর্ষণ করে। এটাই প্রাকৃতিক নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির খেলা। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, এবার এইটা ডিপেন্ড করে চার্জ দুটোর মানের ওপর। মনে করো দুটো ছোট ছোট চার্জ এনেছি, খুব ছোট ছোট। कैसे करूं ये तुमसे प्यार, দুটো ছোট ছোট চার্জ লেকে আয়া হু ইস বার। দেখো, একদম দুটো ছোট ছোট চার্জ এনেছি, একদম দুটো ছোট ছোট চার্জ। এরা পরস্পরকে কতবার ঠেলতে পারবে, কতবার জোর আছে এরা অ্যাট্রাক্ট করতে পারে, আর কতই বা জোর আছে এরা পরস্পরকে বিকর্ষণ করতে পারে। এদের গায়ে তো সেই জোর নেই, এরা ছোট চার্জ। ছোট চার্জ আর কি বা করবে? এই ছোট চার্জের পরিবর্তে আমি যদি এখন দুটো বড় চার্জ নিয়ে আসি, এদের অ্যাট্রাকশন পাওয়ার, এদের অ্যাট্রাকশন পাওয়ার, বলো, এদের অ্যাট্রাকশন পাওয়ার এ দেখো বেশি, এর দেখো অ্যাট্রাকশন পাওয়ার বেশি। তাহলে আমি কি বললাম? আমি বললাম যদি চার্জ যদি বড় হয়, অর্থাৎ চার্জের পরিমাণটা যদি বড় হয়, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশনও বেশি হবে, আর চার্জের পরিমাণ যদি বড় হয় তাদের মধ্যে বিকর্ষণও বেশি হবে। এটাই বলছে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণটা চার্জের মানটার উপর ডিপেন্ড করে। চার্জের কিসের উপর ডিপেন্ড করে? চার্জের মানের উপর ডিপেন্ড করে। তাহলে সেই মানের উপর কিভাবে ডিপেন্ড করে? ফোর্সটা ডিপেন্ড করে আধান দুটোর যে মান আছে Q1 এবং Q2, এই যে দুটো মান আছে, এদের গুণফলের সাথে, গুণফল মানে ডট দিয়ে লিখলাম, এর সাথে সমানুপাতিকভাবে থাকে। দুটো চার্জের বা দুটো আধানের গুণফলের সাথে যদি চার্জের মান দুটো বেশি হয়ে যায় তাহলে বেশি ফোর্স হবে, যদি চার্জের মান দুটো কম হয়ে যায় তাহলে ফোর্সের পরিমাণটাও কমে যাবে। অর্থাৎ মানের গুণফলের সাথে সমানুপাতিক। ব্যস্তানুপাতিক কিসের সাথে? দূরত্বের বর্গের সাথে। ধরে নিলাম এই চার্জটা আর এই চার্জটার মধ্যে কত দূরত্ব আছে? আর দূরত্ব আছে। তাহলে দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, মানে সোজা কথা 1/r² এর সাথে ব্যস্তানুপাতিক আকারে থাকবে। এফটা থাকবে 1/r² এর সাথে ব্যস্তানুপাতিক থাকবে। এবার তোমার মনে হতে পারে স্যার দূরত্বের সাথে কেন ব্যস্তানুপাতিক হলো? কমন সেন্স লাগাও, নিজের কমন সেন্স লাগাও, আমার কথা ভেবো না। আমি বলবো তাহলে তুমি বুঝবে, তুমি নিজস্ব কমন সেন্স লাগাও। তুমি একটা কথা চিন্তা করো, আমি যদি দুটো চার্জকে অনেক দূরে রাখি তাদের মধ্যে আকর্ষণ কম হবে, দূরত্ব দেখো বেশি আছে, দেখো এ দেখো দূরত্বটা বড়, দূরত্ব বেশি, আকর্ষণ কম। দূরত্ব যেই কমিয়ে দেব আকর্ষণ বেড়ে যাবে। দূরত্ব কমে গেলে আকর্ষণ বেড়ে যায়, দূরত্ব কমে গেলে আকর্ষণ বেড়ে যায়, আর দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। কথাটা বুঝতে পেরেছি? উল্টো সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না বলো? দূরত্ব কমে গেলে আকর্ষণ বেড়ে যায়, দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। তাই জন্য উল্টো সম্পর্ক, তাই জন্য এফ এর সাথে 1/r² এর উল্টো সম্পর্ক। বুঝতে পারলাম? এবার এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। দুটো সমীকরণ হয়ে গেল। দুটো সমীকরণকে ধরো আমি কম্বাইন করলাম, যেটা যৌগিক ভেদের নিয়ম বা ভেদের যে নিয়ম। তাহলে বাঁ দিকের এফ গুলো জুড়ে যাবে, গিয়ে একটা এফ চলে আসবে, সমানুপাতিক থাকবে। Q1 এবং Q2 থাকবে, এখানে থাকবে Q1 এবং থাকবে Q2। নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে r²। এবার কুলম্বের সূত্রের নিয়ম অনুযায়ী আমরা F =
সমানুপাতিক উঠিয়ে দিলে এখানে একটা কে ড্যাশ লিখবো ধ্রুবক হিসাবে, এবং এখানে লিখবো Q1 ইন্টু হচ্ছে Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। ধ্রুবকটাকে আমরা কে ড্যাশ হিসাবে নিয়েছি, ছায়ার বইতেও ভাবেই করেছে, দেখবে এফ সমান সমান কে ড্যাশ Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে সূত্রটার ভ্যালু বা মানে কুলম্বের সূত্রের ভ্যালু। এবার এই সূত্রটার দুটো ভাগ আছে, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। কি আছে একটুখানি ভালো করে শোনো। ধরো আমি এখানে কথার কথা লিখলাম এফ ইজিক্যাল টু কে ড্যাশ, তারপরে লিখলাম এখানে Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার লিখলাম। এটা দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে তোমার এখানে লিখবো সিজিএস, আর একটা আমি এখানে লিখবো হচ্ছে এসআই মেথড। তো সিজিএস করবার সময় এই কে ড্যাশটার জায়গাতে 1/k বসাতে লাগে। তাহলে এফ ইজিক্যাল টু কি লিখে সিজিএস এই কে ড্যাশের জায়গাতে 1/k লেখে, তারপর এখানে Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার লেখে। যদি বায়ু মাধ্যম হয়ে যায়, যদি বলা থাকে বায়ু মাধ্যম, যদি বায়ু মাধ্যম বলা থাকে, অনেক সময় বায়ু মাধ্যমের জায়গায় শূন্য মাধ্যমও দিয়ে দেয়, যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বলে দেয়, তখন আমরা কে এর ভ্যালু 1 বসাই। তখন আমরা কে এর যে ভ্যালুটা সেটা কত বসাই, 1 বসাই। তাহলে কে এর মানে এখানে 1 বসিয়ে দেখো চলে আসবে এইটা এফ ইজিক্যাল টু 1/1 ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার, বা এফ ইজিক্যাল টু কত হয়ে গেল Q1 ইন্টু হচ্ছে Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এটা কিন্তু সিজিএস এর জন্য, এটা মাথায় রাখবে, দিস ইজ ফর সিজিএস। ঠিক আছে? আচ্ছা, কেটাকে কি বলা হয়? কেটাকে বলা হয় কুলম্বীয় ধ্রুবক। ঠিক আছে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। ঠিক আছে, এইটাই। আচ্ছা, এবার দেখো এফ ইজিক্যাল টু, যদি এসআই মাধ্যমে হিসাব করি তখন এই কে ড্যাশের জায়গাতে 1/4 এপসিলন বসানো হয়। কি বসানো হয়? 1/4 এপসিলন, 1/4 এপসাইলন বসানো হয়, এবং এখানে লেখা হয় Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার, যেরকম আছে সেরকম। দেখে নাও এফ এর জায়গায় এফ হলো, এটার জায়গায় 1/4 এপসিলন হলো, Q1 Q2 হলো, এই যে Q1 Q2 হলো, নিচে আর স্কোয়ার থাকার কথা আর স্কোয়ার হয়েছে, যেরকম আছে সেরকম। শুধু যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বলে দেয়, যদি তোমাকে বলে দেয় ধরো শূন্য মাধ্যম বা বলে দিল হচ্ছে বায়ু মাধ্যম, এরকম বলে দিল শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, তাহলে এপসাইলনের জায়গাতে আমরা এপসাইলন নট পুট করব। এপসাইলনের জায়গাতে এপসাইলন নট পুট করব। শূন্য মাধ্যম বোঝানোর জন্য নিচে শূন্য দিতে হয়, সোজা কথা। শূন্য মাধ্যম বোঝানোর জন্য নিচে শূন্য দেবো, এপসাইলন নট। এবং এটার একটা মান আছে, সেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। ইউনিট পরে লিখে দেবো, ইউনিট পরে লিখে দেবো। ঠিক আছে, ইউনিট তুমিও বার করতে পারবে। নিউটন হবে, মিটার স্কোয়ার হবে, কুলম টু দি পাওয়ার -2। নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, এটা ইউনিট হবে। আচ্ছা, আর যদি এই এপসাইলন নটটা এর মধ্যে বসাও, তাহলে তখন হয়ে যায় এফ ইজিক্যাল টু 1/4 এপসাইলন নট, তারপর এখানে থাকছে Q1 Q2 বাই কত, বাই হচ্ছে আর স্কোয়ার। দেখে নাও এপসাইলন নটের মান কত, এইটা। এই মানটাকে এনে যদি এইখানে বসিয়ে দাও, দিয়ে যদি 1/4 দিয়ে ভাগ করো পুরোটাকে, তুমি পুরো এই জিনিসটার ক্যালকুলেশন করে দেখো বাড়িতে কখনো, এই পুরো জিনিসটার মান 9 ইন্টু 10⁻9 আসবে। মানে আমি কি বলতে চাইছি, এই পুরো যে জিনিসটার ভ্যালু, এই পুরো জিনিসটার ভ্যালু কত আসবে, 9 ইন্টু 10⁹, এত অ্যান্সার আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আমি এখনো পর্যন্ত বেশি কিছু পড়াইনি তোমাদেরকে, জাস্ট খালি কুলম্বের সূত্রটা তোমাকে বুঝিয়েছি, সেটা আমি বলছি। আচ্ছা, এখানে এপসাইলন নট কি, কে কি, এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। এপসাইলন নট হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা। কি জিনিস পরে বলছি। এপসাইলন নট কি? এপসাইলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা, মাধ্যমের তড়িৎভেদ্যতা, মাধ্যমের তড়িৎভেদ্যতা, তড়িৎভেদ্যতা এটা। আর এপসাইলন নটটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এপসাইলন হলো মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর এপসাইলন নট থাকলে সেটা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ঠিক আছে, এইটা মাথায় রেখো, এটা পরে বলে দেবো আমি, পরে বলে দেবো। ঠিক আছে, তাহলে এই 1/4 এপসাইলন নটের মান হলো 9 ইন্টু 10⁹, এটার মান। এই যে পুরো জিনিসটা যে আমি তোমাকে বোঝালাম, এই তড়িৎভেদ্যতা কি জিনিস, তোমার মধ্যে এখন প্রশ্ন জাগছে, আমি জানি তোমার মধ্যে প্রশ্ন ওটাই জাগবে যে তড়িৎভেদ্যতাটা কি জিনিস। বলছি, ওটা আমি পরে বলছি, কিন্তু তুমি আগে দেখো এই যে জিনিসটা তোমার কাছে পড়ালাম, আশা করি অসুবিধা হওয়ার কথা না। ছোটবেলা থেকে পড়ে আসছো এফ ইজিক্যাল টু কে ড্যাশ, দুটো আধানের গুণ বাই আর স্কয়ার, ছোটবেলা থেকে পড়ে আসছো। তো আজকে পড়ছো, নতুন তো কিছু জিনিস পড়ছো না, ছোটবেলা থেকে পড়ে আসছো। শুধু কে ড্যাশের জায়গাতে আমি সিজিএস করলে 1/k লিখতে বলেছে, ছায়ার বইতে দেখবে ওটাই লিখেছে।
আর কে ড্যাশের জায়গাতে এসআই তে করলে 1/4πε লিখতে বলেছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম কেসই শূন্য মাধ্যম নিয়ে কাজ করব, তাই জন্য এই 1/4πε জায়গাতে এপসাইলন নটা চলে আসবে এবং এই পুরো জিনিসটার যে ভ্যালু সেটা 9 × 10⁻৯। তুমি ভ্যালু বসিয়ে দেখো বাড়িতে, এখানে 8.85 × 10⁻12 লিখবে, তার সাথে পাই এর গুণ করবে, তার সাথে 4 এর গুণ করবে, করে নেবে 1 দিয়ে পুরো রাশিটাকে ভাগ করবে, 1 দিয়ে পুরো রাশিটাকে ভাগ করবে, ক্যালকুলেটরে মেরে করবে, দেখবে অ্যান্সার 9 × 10⁻৯ তুমি পাবে। আশা করি যতটুকু অবধি পড়িয়েছি এই সিজিএস এবং এসআই মাধ্যম এইটুকু অবধি নিশ্চয়ই তোমার মাথায় বা খোপড়িতে গেছে। একবার একটুখানি আমাকে বলবে এইটুকু অবধি তোমার কাছে খোপড়িতে গেছে কিনা বলবে। আমি এপসাইলন নট সম্পর্কে পরে বলছি তোমাদেরকে, এপসাইলন নট সম্পর্কে আমি পরে বলছি, আগে বলো এইটুকু অবধি ক্লিয়ার কিনা। এইটুকু অবধি ক্লিয়ার সবার কাছে? এইটুকু অবধি ক্লিয়ার আছে? ইয়েস স্যার, সবাই ক্লিয়ার বলছে, ভেরি গুড, একদম ক্লিয়ার সবাই বলেছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার সবার কাছে, এক্সিলেন্ট। ওকে, আচ্ছা এককটা ভুল আছে না, ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, এককটা আমি চেক করিনি তো, এককটা ভুল হতেই পারে, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, এককটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও চ্যাটটা অফ করি, এককটা ঠিক করে দিচ্ছি। ওকে, চ্যাট অফ করলাম, এককটা ঠিক করে দিচ্ছি, এককটা দাঁড়াও একটুখানি, এককটা কাটছি, হ্যাঁ বাবু, এককটা কাটছি। দেখো এককটা কি করে বার করবো, দেখো f is equal to 1/4πε q1 into q2 by r স্কয়ার। এপসাইলনটাকে উপরে নাও, এফটাকে নিচে নাও, তাহলে কি হবে দেখো, তাহলে এপসাইলন হয়ে যাবে, এফটা নিচে চলে আসবে, হয়ে যাবে 1/4πf q1 q2 by r স্কয়ার, q1 q2 by হচ্ছে r স্কয়ার, এরকমই হবে এপসাইলনের ভ্যালু। আমরা কি করেছি, এপসাইলনটাকে উপরে তুলে দিয়েছি, এফটাকে নিচে নামিয়ে দিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো, 1/4π এর পার্টটা তো লেখারই প্রয়োজন নেই, কেন লিখতে যাবে, তো কনস্ট্যান্ট পার্ট, কি কারণে লিখবো, লেখারই দরকার নেই ভাই, কেন লিখবো, कैसे लिखूंगा, लिखने की कोई बात ही नहीं है। দেখো দুটো q1 আর q2 কে যদি গুণ করো, q1 আর q2 কে যদি তুমি দুটোকে গুণ করো, দুটোই দেখো কুলম, তো আধানের একক কুলম, এটাও কুলম এটাও কুলম, তাহলে হবে কুলম ইনটু কুলম। ফোর্সের একক হচ্ছে নিউটন, আর এটার একক কি হচ্ছে মিটার স্কোয়ার, আর মানে তো দূরত্ব, দূরত্বের একক মিটারে হয়, মিটার স্কোয়ার। তাহলে দুটো কুলমকে গুণ করলে এটা হয়ে যাবে কুলম স্কোয়ার। নিউটনের ঘাতে 1 আছে, তুলে লিখবো, হয়ে যাবে নিউটন টু দি পাওয়ার -1, মিটার স্কোয়ারটাকে তুলে লিখবো, হয়ে যাবে মিটার টু দি পাওয়ার -2। সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, অনেকে সাজিয়ে গুছিয়ে লিখে হবে নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2 আর কুলম স্কোয়ার, এভাবে লিখতে পারো, এটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, তাহলে এইখানটাতে লিখে দাও, সেটা এখানে লিখে দাও, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2 কুলম স্কোয়ার, এইটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, এই যে ইউনিটটা পেয়েছি ওটা ওখানে লিখে দিয়েছি, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2 কুলম স্কোয়ার। ঠিক আছে, এই হয়ে গেল এপসাইলন নটের, এপসাইলনের ইউনিট। এবার তোমার মধ্যে কি প্রশ্ন জাগছে আমি জানি, তোমার মধ্যে প্রশ্ন, মনটার মধ্যে খচখচ খচখচ করছে, বুকের বাঁ দিকে একটা ব্যথা ব্যথা করছে তোমার, সেটা হচ্ছে তুমি মনে মনে ভাবছো স্যার মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটা কি জিনিস একটু বলুন, এটা আমি জানি না, তাই তো। এপসাইলনটা কি জিনিস, এপসাইলন যে কোনো মাধ্যমের জন্য ব্যবহার করা হয়, আর এপসাইলন নটটাকে কেবল শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য ব্যবহার করা হয়। এপসাইলন কথাটার মানে তড়িৎ ভেদ্যতা। এই তড়িৎ ভেদ্যতাটা কি জিনিস, তড়িৎ ভেদ্যতাটা হলো কোনো একটা মাধ্যম যেটা দিয়ে তৈরি, অর্থাৎ একটা মাধ্যমের মধ্যে যতটা ভালো তড়িৎ বলরেখাগুলো বা ইলেকট্রিক ফিল্ডগুলো যত ভালো পাস করতে পারবে, একটা মাধ্যমের মধ্যে দিয়ে যত ভালো ইলেকট্রিক ফিল্ড পাস করতে পারবে সেটাকে আমরা তড়িৎ বলরেখা বলি। যত ভালো ইলেকট্রিক ফিল্ড পাস করতে পারবে সেটাকে তত ভালো তড়িৎ ভেদ্যতা বলি। যার তড়িৎ ভেদ্যতা যত কম হবে তত ভালো ইলেকট্রিক ফিল্ড যাবে, আর যার তড়িৎ ভেদ্যতা বেশি হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড কম যাবে, মানে উল্টো সম্পর্ক। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, দেখো আমি এখানে লিখেও দিয়েছি তোমাদের জন্য, আমি জানি তোমাদের এটাতে অসুবিধা হবে। দেখো তড়িৎ ভেদ্যতা সম্পর্কে লেখা আছে, কি বলছে, তড়িৎ ভেদ্যতা হলো কোনো মাধ্যমের এমন একটি ভৌত বৈশিষ্ট্য যা নির্ধারণ করে ওই মাধ্যমটি তার মধ্যে দিয়ে কতটা সহজে বৈদ্যুতিক বলরেখাগুলো যেতে দেবে।
মানে একটা মিডিয়াম, তার মধ্যে দিয়ে কত ভালো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কত ভালো পাস করবে, তড়িৎ বলরেখাগুলো কত ভালোভাবে যাবে, ইলেকট্রিক ফিল্ডগুলো কতভাবে যাবে, ঠিক আছে, সেইটাকে আমরা বলে রাখি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ধরো এটা একটা মাধ্যমের মধ্যে দিয়ে কত ভালো ইলেকট্রিক ফিল্ড যাবে সেটা ডিপেন্ড করে এই তড়িৎ ভেদ্যতার উপর। যার তড়িৎ ভেদ্যতা কম তার মধ্যে ভালো ইলেকট্রিক ফিল্ড যাবে, ভালো তার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড কি জিনিস পরের ক্লাসে জানবে, ইলেকট্রিক ফিল্ড কি জিনিস এটা পরের ক্লাসে জানবে, পরের ক্লাসে, ঠিক আছে বাবু, পরের ক্লাসে বলবো ইলেকট্রিক ফিল্ড কি জিনিস, কত ভালো ইলেকট্রিক ফিল্ড যাবে। দেখো এখানে লেখা আছে, বলা আছে হচ্ছে মূল কাজ হলো এটি কোনো মাধ্যমের তড়িৎ শক্তি সঞ্চয় বা বাধা দেওয়ার ক্ষমতাকে বোঝায়। বলছে যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বেশি সেই মাধ্যমের চার্জযুক্ত বস্তুগুলোর মধ্যে তড়িৎ বল তত কম। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে ধরো এখানে তুমি একটা চার্জ রেখেছো Q1 আর এখানে একটা চার্জ রেখেছো Q2, এদের মধ্যে তো একটা ফোর্স কাজ করবে, হ্যাঁ কি না বলো? এদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, হ্যাঁ কি না? কাজ করবে। এবার এই মাধ্যমটার যদি তড়িৎ ভেদ্যতা, এই মাধ্যমটার যে তড়িৎ ভেদ্যতা যেটা সেটা যদি কম হয় তাহলে এদের মধ্যে বেশি অ্যাট্রাকশন কাজ করবে। তড়িৎ ভেদ্যতা কম হলে এদের মধ্যে বেশি অ্যাট্রাকশন কাজ করবে। তড়িৎ ভেদ্যতা মানে মাঝখানের কোনো একটা মিডিয়াম। ধরো আমি কথার কথা বলছি, এই দুটো তো চুম্বক, এই দুটো চুম্বক, দেখো এরা পরস্পরকে টেনে নিল, আকর্ষণ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো এটা অ্যাট্রাকশন হয়ে গেছে, এ দেখো টেনে নিল, আকর্ষণ হয়ে গেছে। এবার এই দুটোর মাঝখানে যদি আমি একটা কোনো মিডিয়াম রেখে দিই, ধরো এইটা চুম্বক আর এইটা চুম্বক, এর মাঝখানে একটা মিডিয়াম রেখে দিলাম, দেখো এরা পরস্পরকে আকর্ষণ করতে কিন্তু এখন কষ্ট হবে, দেখো পরস্পরকে আকর্ষণ করতে কষ্ট হবে, দেখো তাও আটকাচ্ছে। আরো মোটা যদি রাখি এখানে, ধরো তোমাদের ফিজিক্সের বইটা রেখে দিস, দেখি কত ক্ষমতা, ঠিক আছে, না ফিজিক্সের বইটা রেখে দিলাম, হ্যাঁ না, এবার অ্যাট্রাকশন করে দেখা, এবার ছেড়েই পড়ে যাবে, দেখো পড়ে যাচ্ছে। এই যে মাঝখানে যে মিডিয়ামটা, এই মিডিয়ামটাই হচ্ছে তড়িৎ ভেদ্যতা। বুঝতে পারছো জিনিসটা নাকি মাথায় যাচ্ছে না রে ভাই? এর থেকে সহজভাবে কেউ বোঝাবে না, ঠিক আছে? যেটার জন্য এবার যার তড়িৎ ভেদ্যতা যত কম, তত ভালো ইলেকট্রিক ফিল্ডগুলো পাস করবে তার মধ্যে থেকে। বুঝতে পেরেছি জিনিসটা কি বললাম? আচ্ছা, এটুকু মাথায় রাখলেই তোমার কাজ হয়ে যাবে। আর এপসাইলন নট সম্পর্কে এখানে বলা আছে যে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতাকে এপসাইলন নট বলা হয়, যা প্রকৃতির সবচেয়ে কম তড়িৎ ভেদ্যতা। এটা বললাম, শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতা সবচেয়ে কম, প্রকৃতির সবচেয়ে কম তড়িৎ ভেদ্যতা, এটাকে এপসাইলন নট দিয়ে লেখা হয়। তাহলে এই হলো তড়িৎ ভেদ্যতা বা তোমার যা যা পড়ালাম তার পুরোপুরি বিষয়বস্তু। এই আশা করি এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন হওয়ার তো কথা না। একটা ছোট জিনিস বোঝানোর পর তোমাদেরকে উপর প্রশ্ন শুরু করব, কোয়েশ্চেন করা শুরু করব। চলো একটা ছোট জিনিস বোঝাই, এটা তুমি ক্লাস 11-এও পড়েছো, বাচ্চাদের জিনিস বলবো, একদম বাচ্চাদের জিনিস বলবো। জিনিসটা হলো, ধরো এই জায়গাটার মধ্যে আমি না একটা বস্তুকে রেখেছি, বস্তুটাকে মনে করো এই দিকে আমি ঠেলছি 20 নিউটন ফোর্স দ্বারা, আর বস্তুটাকে এদিকে ঠেলছি আমি মনে করো কথার কথা 15 নিউটন ফোর্স দ্বারা। তোমার কমন সেন্স কি বলে বলো, বস্তুটা কোন দিকে যাবে? নিজস্ব কমন সেন্স ইউজ করো। এটা এর দিক, এটা বি এর দিক, বস্তুটা কোন দিকে যাবে? অবভিয়াসলি ব্যাপার এর দিকে যাবে, কেননা এর দিকে বেশি ফোর্স কাজ করছে। কিন্তু সে কি 20 নিউটন ফোর্স নিয়ে গবে? না, 20 থেকে এই 15 পরিমাণ কমে যাবে, 20 থেকে 15 কমে গেলে বস্তুটা এই দিকে এগোবে ঠিকই, বাট 5 নিউটন ফোর্স নিয়ে এগোবে, Am I correct? আমি ঠিকঠাক বলেছি? যদি কথার কথা এখানে একটা বস্তু রাখতাম, আমি এদিকেও 20 নিউটন ফোর্স দিতাম এবং এদিক থেকে এদিকেও আমরা 15 নিউটন ফোর্স দিতাম, অর্থাৎ দুটো ফোর্সই একই দিকে কাজ করত। 20ও এদিকে কাজ করছে, 15ও এদিকে কাজ করছে, দুটোই একই দিকে কাজ করছে। তাহলে বস্তু কোন দিকে এগোতো? দুজনে যেদিকে কাজ করছে এই দিকে এগোতো, 35 নিউটন ফোর্স দ্বারা এগোতো।
অর্থাৎ যেদিকে ফোর্স বেশি হবে বস্তু সেদিকে যাবে। যেমন এদিকে 20 নিউটন বেশি আছে, তো এদিকে বস্তু গেছে। এবার উল্টো দিকে যেহেতু 15 নিউটন কাজ করছিল, তাই 20 থেকে 15 মাইনাস হয়ে গেছে, 20 থেকে 15 মাইনাস হয়ে গেছে, গিয়ে 5 নিউটন ফোর্স নিয়ে সামনের দিকে এগোচ্ছে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, ধরো এই জায়গাতে একটা বস্তু রয়েছে, এদিকে কাজ করছে 10 নিউটন ফোর্স, উল্টো দিকে কাজ করছে 12 নিউটন ফোর্স। ঠিক আছে, এদিকে ধরো, কথার কথা শোনো, শোনো ভালো করে, এটা তোমরা আমাকে বলবে। রেডি হও, রেডি হও, বলবার জন্য রেডি হও। এটা হচ্ছে 10 নিউটন ফোর্স, এদিকে 8 নিউটন ফোর্স কাজ করছে। এটা এ এর দিক আর এটা হচ্ছে বি এর দিক। ঠিক আছে, দিক দিক অনুযায়ী বলবে। তাহলে এদিকে 10 নিউটন ফোর্স কাজ করছে, এদিকে 8 নিউটন ফোর্স কাজ করছে। বস্তু কোন দিকে যাবে, কত নিউটন ফোর্স নিয়ে যাবে? বস্তু কোন দিকে যাবে, কত নিউটন ফোর্স নিয়ে যাবে? এইটা দেখে বলো, খালি শুধু এই প্রশ্নটার উত্তর করো। দেখি, বলো বস্তু কোন দিকে যাবে, কত নিউটন ফোর্স নিয়ে যাবে? বলো 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 বলো, রিপ্লাই করো, ফাটাফাট রিপ্লাই করো। কোন দিকে যাবে, কত নিউটন ফোর্স নিয়ে যাবে? বলো বলো বলো। বি এর দিকে যাবে, একজন লিখেছে বি এর দিকে যাবে, একজন লিখছে বি এর দিকে যাবে। ওর কাছে 8 বড় 10-এর থেকে। স্বাভাবিক বিষয় এর দিকে যাবে, স্বাভাবিক বিষয় এর দিকে যাবে 2 নিউটন ফোর্স নিয়ে, এর দিকে যাবে 2 নিউটন ফোর্স নিয়ে, কেননা এদিকে ফোর্স বেশি। 2 নিউটন ফোর্স নিয়ে যাবে, 2 নিউটন ফোর্স নিয়ে যাবে এর দিকে। 10 থেকে 8 কমে যাবে, এর দিকে যাবে 2 নিউটন ফোর্স নিয়ে। ঠিক আছে, সব বুঝে গেছো আশা করি এতটুকু অবধি। এবার আমি এতদূর অবধি তোমাদেরকে 3টে মতন জিনিস পড়িয়েছি। একটা পড়ালাম কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ইকুয়েশন। দুটো কি কি পড়িয়েছি দেখো, কুলম্বের সূত্র পড়িয়েছি, কুলম্বের সূত্রের ইকুয়েশন পড়িয়েছি, কুলম্বের সূত্র পড়িয়েছি, কুলম্বের সূত্রের ইকুয়েশন পড়িয়েছি, তড়িৎ ভেদ্যতা পড়িয়েছি মানে এপসিলনের ব্যাপারটা, আর 4 নাম্বার জিনিসটা পড়ালাম এই ফোর্সের ব্যাপারটা। এই 4টে জিনিস পড়িয়েছি, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ইকুয়েশন, এপসাইলন আর ফোর্স। এই যে 4খানা জিনিস পড়ালাম, 4খানা জিনিস কি তুমি বুঝতে পেরেছো? আমাকে ক্লিয়ারলি বলবে হ্যাঁ কি না, ইয়েস অর নো। ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ারলি বুঝবে, বলবে আমাকে। বলো, তোমাকে টোটাল 4টে জিনিস পড়িয়েছি। একটা কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ইকুয়েশন, এপসিলন মানে তড়িৎভেদ্যতার কনসেপ্ট, আর হচ্ছে ফোর্স। এই 4টে জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছো হ্যাঁ কি না? বলো ক্লিয়ার বাবু, ক্লিয়ার আছে? এই অবধি, এই অবধি ক্লিয়ার আছে? আচ্ছা, সবার কাছে ক্লিয়ার? ওকে, ভেরি গুড, সবার কাছে ক্লিয়ার আছে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। চলো তাহলে চ্যাটটাকে অফ করলাম, ফের সবাই ক্লিয়ার বলেছো, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ 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 সবাইকে। চলো, আচ্ছা যে বলছো স্যার এই চ্যাপ্টারের নোটটা, আমি তোমাদেরকে বলে দিই, চ্যাপ্টারের যে নোটটা, এই নোটটা তোমরা ক্লাস হয়ে গেলে তোমাদের পিডিএফ আপলোড হয়ে যাবে অ্যাপে। কন্টেন্ট সেকশনটা চেক করবে, তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা পুরনো স্টুডেন্ট তারা জানো ফোল্ডারের মধ্যে কিভাবে অ্যাড করা থাকে। ঠিক আছে বাবু, চলো এবার শুরু করব তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সার। শুরু করব তোমাদের জন্য কি কোয়েশ্চেন অ্যান্সার শুরু করব। বুঝে বুঝে অ্যান্সার করবে, সব সময় বুঝে বুঝে অ্যান্সার করবে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার শুরু করছি। কিন্তু কোশ্চেন অ্যান্সার শুরু করবার আগে একটা ইম্পর্টেন্ট জরুরি কথা, কথাটা ভালো করে শুনো। কথাটা হলো যে তোমাকে কি করা হবে জানো? তোমাকে এরকম দুটো চার্জ দেওয়া হবে। এখানে একটা চার্জ দেওয়া হবে প্লাস কিউ চার্জ, আর এখানে একটা চার্জ দেওয়া হবে প্লাস কিউ চার্জ। ঠিক আছে, এবার বলা হবে যে তৃতীয় চার্জটাকে কোথায় বসাবো। তৃতীয় চার্জটা কি এদের মধ্যে বসাবো নাকি তৃতীয় চার্জটাকে বাইরে বসাবো, এটা তোমাকে জিজ্ঞাসা করবে। আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম তৃতীয় চার্জটা হচ্ছে স্মল কিউ, এখানে বসিয়েছি। দেখা যাক তো এই চার্জটার উপরে কি ফোর্স কাজ করে। এ পজিটিভ, এও পজিটিভ, বিকর্ষণ করবে। এ পজিটিভ, এও পজিটিভ, বিকর্ষণ করবে। ঠিক আছে, তার মানে এই চার্জটা বাইরের দিকে ঠেলছে, এই চার্জটা বাইরের দিকে ঠেলছে, অর্থাৎ এ এই জায়গাটাতে আটকে থাকবে। কারণ আমি সেই তৃতীয় চার্জটা, এই পাশের একজন আমাকে এদিকে ঠেলছে আর এই পাশের একজন আমাকে এদিকে ঠেলছে, অর্থাৎ
দুটো যদি সিমিলার চার্জের মানে আধান থাকে, এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ, মাইনাস হলেও একই গল্প হতো। দুটো সিমিলার চার্জের জিনিস হলে আমরা 3 নাম্বার চার্জটাকে এদের মিডিলে বসাবো। এদের মিডিলে বলতে এদের মাঝামাঝি যে কোনো জায়গাতে, এদের মাঝামাঝি কোনো একটা জায়গাতে কোথায় বসাতে হবে সেটাই নিয়ে আমার প্রশ্ন। তাহলে আমি কি বললাম, দুটো সমান চার্জ, দুটো সমজাতীয় চার্জ হলে, সমজাতীয় মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস, সমজাতীয় চার্জ হলে থার্ড চার্জ কোথায় বসবে, মাঝে বসবে। ঠিক আছে, যদি দুটো মাইনাস হতো তাহলেও একই গল্প হতো। যদি দুটো মাইনাস হতো, এটা মাইনাস এটা মাইনাস, দুটোই মাইনাস হতো, তাহলে এটা একই গল্প হতো। কি করে স্যার একটু বুঝিয়ে দিন, সেটাও বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। ধরো এটা মাইনাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, আর এখানে আমি স্মল কিউ চার্জ রাখলাম। এ কে, এই কিউ চার্জটা যেহেতু পজিটিভ, এই চার্জটাকে নেগেটিভটা এর দিকে টানবে, এই কিউ চার্জটাকে এই নেগেটিভ চার্জটা তার নিজের দিকে টানবে। তাহলে এই কিউ চার্জটাকে এ নিজের দিকে টানার চেষ্টা করছে, ও বলছে ও মামা বাড়ির আবদার নাকি, আমিও টানবো। ফলে আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি থার্ড চার্জ হিসাবে, আমার একজন এই হাতটা ধরে টানছে আর আমার আর একজন এই হাতটা ধরে টানছে, না তো আমি এদিকে যেতে পারবো না তো আমি এদিকে যেতে পারবো, আমি এখানে স্থির থাকার সম্ভাবনা আছে। একজন এদিকে টানছে একজন এদিকে টানছে, আমি তো মাঝখানে ফেসে যাব না, এও টানছে এক হাত এও টানছে এক হাত, তাহলে আমি কোন দিকে যাবো? দুটো গার্লফ্রেন্ড থাকলে এরকম হয়, যেমন আরিয়ান মোল্লা দুটো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে সব সময়, একটা হাত ধরে একটা গার্লফ্রেন্ড টানে চলো আমার সাথে, আরেকটা হাত ধরে আরেকটা গার্লফ্রেন্ড টানে চলো আমার সাথে, কোন দিকে যাবে আর যেতে পারে, লাস্টের এখানে নাচানাচি করে এরকম ভাবে। তাহলে ব্যাপারটা হলো যে যদি দুটো সিমিলার চার্জের আধান থাকে তাহলে 3 নাম্বার চার্জটাকে ঠিক মিডিলে বসাতে হবে। ঠিক মিডিলে বলতে ওদের মাঝামাঝি কোনো একটা জায়গায় বসাতে হবে। ঠিক আছে, এই লাইনের মধ্যে বসাতে হবে। কেউ যদি বলে স্যার আমি বাইরে বসাবো, তাহলে কি হবে দেখো দেখি। ধরো একটা প্লাস কিউ চার্জ রয়েছে, এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, এদের মধ্যে এই লাইনে না বসিয়ে তুমি মনে করো এরম জায়গা বসালে, কি ঘটনা ঘটবে? এই চার্জটা পজিটিভ বলে এই প্লাস চার্জটা একে এদিকে ঠেলবে। দেখো এ তো প্লাস, এই প্লাসকে এদিকে ঠেলবে, আবার এও প্লাস এই প্লাসকে এদিকে ঠেলবে, কারণ এ নিজে পজিটিভ তাই এই পজিটিভকে এদিকে ঠেলবে। এবার যখন দুজনে মিলে ঠেলবে ও কিন্তু এই জায়গাতে স্থির থাকতে পারবে না। এই প্লাস চার্জটা এদিকে ঠেলছে, এই প্লাস চার্জটা এদিকে ঠেলছে, দুজন মিলে এদিকে ঠেলবে, ফলে স্থির থাকতে পারবে না। তাই জন্য এই ক্ষেত্রে যখন দুটো সিমিলার চার্জের জিনিস থাকে তখন কিন্তু আমরা ভেতরে বসাই। এই জন্যই লিখে দিয়েছি দুটি সমজাতীয় চার্জ হলে থার্ড চার্জ মাঝে বসবে। ঠিক আছে, এটা গেল একটা গল্প। আচ্ছা, এই কনসেপ্টটা মাথায় রেখো, এটা হচ্ছে কনসেপ্ট 1। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট 1। ঠিক আছে, এবার যদি ডিফারেন্ট চার্জ হয়, চলো এবার যদি ডিফারেন্ট চার্জ হয়, মনে করো একটা চার্জ প্লাস কিউ নিলাম, একটা চার্জ মাইনাস কিউ নিলাম। ঠিক আছে, একটা প্লাস কিউ নিলাম একটা মাইনাস কিউ নিলাম। ধরো আমি থার্ড চার্জটাকে বসালাম, ধরো থার্ড চার্জটাকে এখানে বসালাম কিউ। কি ঘটনা ঘটবে? এই পজিটিভকে, এও তো পজিটিভ, এই পজিটিভকে এদিকে ঠেলে দেবে। এই নেগেটিভ এই পজিটিভকে, এ তো নেগেটিভ, প্লাস পেয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে, এ নিজে নেগেটিভ, যেই প্লাস পেয়ে গেছে কি করবে? এদিকে টেনে নেবে। তাহলে দুজন মিলে একই দিকে ফোর্স লাগাচ্ছে, ফলে এই চার্জটা কিন্তু এখানে স্টেবল থাকতে পারবে না, এই চার্জটা এদিকে যাওয়া শুরু করবে। এইখানে থাকা যে চার্জটা সেটা এদিকে যাওয়া শুরু করবে, সে এই জায়গাটাতে স্টেবল থাকতে কখনোই পারবে না। তাই জন্য ডিফারেন্ট চার্জের জিনিস হলে আমরা কিন্তু কখনোই এদের মাঝখানে বসাই না। তাহলে কি লিখবে খাতার মধ্যে? ডিফারেন্ট চার্জের হলে, ডিফারেন্ট চার্জ হলে তৃতীয় চার্জ মাঝে বসবে না, ঠিক আছে, এটা ভুল।
তাহলে তো স্থির থাকতে পারবে না, ইকুইলিব্রিয়াম থাকতে পারবে না। ইকুইলিব্রিয়াম কখন থাকতে পারবে? এমন জায়গায় বসাও যাতে দুজনে বিপরীত দিকে ফোর্স লাগাচ্ছে। ধরো এখানে প্লাস কিউ চার্জ রয়েছে, এখানে ধরো মাইনাস কিউ চার্জ রয়েছে, আর এই জায়গাতে আমি কিউ চার্জটাকে বসালাম। কি হবে ভাবো? এই প্লাস দেখে এই মাইনাস কি করবে? নিজের দিকে টানা শুরু করে দেবে। আবার এই প্লাস চার্জটাকে এই দিক বরাবর ঠেলবে, বিকর্ষণ করবে। এ যেহেতু প্লাস, এই প্লাসটাকে এই দিক বরাবর ঠেলবে, বিকর্ষণ করবে। আর এই মাইনাস চার্জটা এই প্লাস চার্জকে নিজের দিকে টানবে। তো দুটো ফোর্স তো দুদিকে চলে যাচ্ছে। একটা ফোর্স এদিকে চলে যাচ্ছে, একটা ফোর্স এদিকে চলে যাচ্ছে, দুটো ফোর্স দুদিকে চলে যাচ্ছে। একটা ফোর্স এদিকে, একটা ফোর্স এদিকে। না আবার কোন দিকে যাবে? আমি তো মাঝখানে আটকে যাব না। এই প্লাস চার্জটা এই প্লাস চার্জকে বিকর্ষণ করে ওদিকে পাঠাবে, আর এই মাইনাস চার্জটা এই প্লাস চার্জকে নিজের দিকে টানবে। ফলে এই জায়গায় থাকলে একটা স্টেবল হওয়ার চান্সেস আছে। কেন চান্সেস আছে? স্টেবল, ওই জায়গাটা স্টেবল বা স্থির থাকতে কেন পারবে? কারণ একজন এদিকে ফোর্স লাগাচ্ছে, একজন এদিকে ফোর্স লাগাচ্ছে, এখানে স্থির থাকতে পারবে। এটা স্টেবল হওয়ার চান্সেস আছে। বুঝতে পারলাম জিনিসটা? এখানে স্টেবল হওয়ার চান্সেস আছে। তাহলে যখন ডিফারেন্ট চার্জ থাকে, একটা প্লাস একটা মাইনাস, আমরা কোথায় বসাই? একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা কোথায় বসাই? বাইরে বসাই। তাহলে তৃতীয় চার্জ মাঝে বসবে না, কোথায় বসবে? বাইরে বসবে, বাইরে বসবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। দুটো চার্জের ডিফারেন্ট চার্জের জিনিস হলে। আচ্ছা, আর একটা কথা যেটা না বললেই নয়, সব সময় 3 নাম্বার চার্জটাকে, যেটা থার্ড চার্জ হবে, যেটা সাইজে ছোট আদান, সাইজে ছোট বলতে যার মান ওয়াইজ ছোট, প্লাস বা মাইনাস দেখে না, যার মান ওয়াইজ ছোট তার কাছে বসাতে লাগে। ঠিক আছে? কেন স্যার? এটাও প্রশ্ন জাগতে পারে। ভাই এর গায়ে এমনি জোর কম, এর থেকে যদি তুমি দূরে, এত দূরে বসাও, ধরো এই চার্জটাকে নিয়ে গিয়ে তুমি এদিকে বসালে, ধরো এখানে বসালে, এ তো এমনি সাইজে ছোট, এ তো ছোট বাচ্চা, এ এখান থেকে হাত বাড়িয়ে ওই অত দূরের চার্জটা কি করে ফোর্স লাগাবে? এ ছোট বাচ্চা তো, এর গায়ে তো এমনি জোর কম, এ অত দূরে কি করে ফোর্স লাগাতে পারবে? পারবে না। তাহলে এর ফোর্সটা ঠিকঠাক ভাবে এ কিন্তু পাবে না। কিন্তু এখানে বসালে এ ছোট বলে একে লাগিয়ে দিল ফোর্স, ঠিক আছে, আর এ তো বড়, বড় যখন এ দূরে হাত বাড়িয়ে একে ফোর্স লাগাতে পারবে। এভাবে বুঝে নাও খালি। সুতরাং একটা কথা মাথায় রাখো, চার্জ প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক না কেন, আমরা সর্বদা ছোট চার্জের দিকে থার্ড চার্জটাকে লিখব। তাহলে 3 নাম্বার পয়েন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এনওটি নোটের মধ্যে লেখো, থার্ড চার্জ সর্বদা, থার্ড চার্জ সর্বদা ছোট চার্জের দিকে বসবে, ছোট চার্জ এর দিকে বসবে। থার্ড চার্জ সর্বদা ছোট চার্জের দিকে বসবে। হতে পারে একটা প্লাস একটা মাইনাস আছে, তাতেও বসবে। হতে পারে দুটোই প্লাস আছে, তাতেও ছোটটার দিকে বসাবো। হতে পারে দুটো মাইনাস আছে, তাতেও ছোটটার দিকে বসাবো। দুটো মাইনাস থাকলেও ছোটটার দিকে বসাবো, দুটো প্লাস থাকলেও ছোটটার দিকে বসাবো, দুটোর মধ্যে একটা প্লাস একটা মাইনাস হলেও ছোটটার দিকে বসাবো। ছোটটার দিকেই বসাবো সবসময়। কেন? যদি ছোটর থেকে দূরে বসাও, প্রশ্ন তো তোমার মনে এটা জাগছে যে স্যার ছোটর থেকে, ছোটর কাছেই কেন বসাবো? আর আমি বারবার বলছি, ছোটর থেকে দূরে বসালে ছোটর পক্ষে সম্ভব হবে না দূরের চার্জটাকে ফোর্স দেওয়ার। এই ছোট চার্জটার পক্ষে সম্ভব হবে না দূরের চার্জটাকে ফোর্স দেওয়ার। এই জন্য ছোটর কাছাকাছি বসাতে লাগবে, ছোট চার্জটা কাছাকাছি বসাতে লাগবে। কিন্তু একটা কথা কি মাথা রাখবো, যে দুটো সিমিলার চার্জ হলে, দুটো প্লাস প্লাস হোক বা দুটো মাইনাস মাইনাস হোক, ভেতরে বসাবো। এটা মাথায় থাকলে অপোজিটটা মনে থেকে যাবে। কি বললাম? দুটো প্লাস হলে ভেতরে বসাবো, দুটো মানে সিমিলার চার্জ হলে, দুটো প্লাস প্লাস বা দুটো মাইনাস মাইনাস হলে ভেতরে বসাবো। এটা মাথায় থেকে যাবে তোমার। এটা থেকে গেলে অপোজিটটা মনে পড়ে যাবে, এটা থেকে গেলে অপোজিটটা মনে পড়ে যাবে, যে যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে তো স্যার বাইরে বসিয়েছিলাম। এটা মাথায় থেকে যাবে। আর সবসময় কোথায় বসাবো চার্জটাকে? ছোট চার্জের কাছে, অলওয়েজ ছোট চার্জের কাছে, অলওয়েজ ছোট চার্জের কাছে। এইটুকুকে খালি মাথা রাখতে লাগবে, মাথা রেখে অঙ্ক করতে হবে, আর কিচ্ছু দরকার নেই। সব অঙ্ক মিলতে বাধ্য, সব অঙ্ক মিলবে, আমি গ্যারেন্টি নিচ্ছি তার। সব অঙ্ক মিলবে। কি বললাম? দুটো কথা, দুটো সিমিলার চার্জ হলে, প্লাস প্লাস হলে বা দুটো মাইনাস মাইনাস হলে 3 নাম্বার চার্জটা ভেতরে বসবে। এটা হয়ে গেল 1 নাম্বার কথা, যে 3 নাম্বার চার্জটা সবসময় ছোটর দিকে বসাবো। 2 নাম্বার কথা মিললো,
যদি ডিফারেন্ট চার্জ হয় তাহলেই বাইরে, ডিফারেন্ট কেউ হলে তাহলেই বাইরে, ডিফারেন্ট লোক না থাকলে বাইরে যাবার কোনো চান্স নেই, ডিফারেন্ট লোক না হলে বাইরে যাবার কোনো চান্স নেই। এটুকুকে মাথায় রেখে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করাবো। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে আগের বছরে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, অনেকে এই কোশ্চেনটা পারেনি, আমাকে বলেছিল স্যার করিয়ে দিতে, তো আমি আজকের মধ্যেই করিয়ে দেবো একসাথে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, ইউটিউবে একটা ফ্রি ভিডিও ছিল, সেই ফ্রি ভিডিওটার মধ্যে এইটা মানে দেওয়া ছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা দিয়ে শুরু করবো, যেহেতু এটা ফ্রি ভিডিও ছিল সেটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? আমাকে একটুখানি খালি একটা কথা বলো, উত্তর বলতে হবে না, এটার উত্তর বলতে হবে না, এটার উত্তর বলতে হবে না, এটা কোয়েশ্চেন নাম্বার 1। তুমি খালি একটা জিনিস বলো আমাকে, দুটো চার্জ দেওয়া আছে, একটা -20Q, একটা +80Q, দুটো চার্জ দেওয়া আছে। একটা চার্জ দেওয়া আছে -20Q, আর একটা চার্জ দেওয়া আছে হচ্ছে +80Q, ঠিক আছে? আমি জানতে চাইছি 3 নাম্বার চার্জটাকে কোথায় বসাবো, 3 নাম্বার চার্জটাকে আমি কোথায় বসাবো? আমি কি ভেতরে বসালে আমার ঠিক হবে, এই দুটোর মাঝামাঝি একটা বসালে ঠিক হবে, নাকি দুটো থেকে বাইরে দিকে বসালে ঠিক হবে? দুটোর মাঝামাঝি কোন একটা জায়গা বসালে ঠিক হবে? ডিফারেন্ট চার্জ আছে কিন্তু, দেখে নিয়ে বলবে, -20Q +20Q ডিফারেন্ট চার্জ আছে, তাহলে ভেতরে বসাবো থার্ড চার্জটাকে নাকি বাইরে বসাবো? শুধু এইটুকু বলো, ভেতরে বসাবো নাকি বাইরে বসাবো, ভেতরে বসাবো নাকি বাইরে বসাবো, কোথায় বসাবো ভেবে চিন্তে উত্তর করবে। বলো, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো দেখি, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো দেখি, অ্যান্সার করো। থার্ড চার্জটাকে কোথায় বসাবো, ভেতরে বসাবো নাকি বাইরে বসাবো? বলো 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 বলো, বাইরে 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 বাইরে, সবাই বাইরে করছে, বাহ সাবাস, এত সুন্দর তোমরা বুঝতে পারো না, আমার যে মানে মনটা যেন দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, পুরো পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, ঠিক আছে? একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে, একদম বাইরে 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 বাইরে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাবাস। চলো চলো, চ্যাট অফ করলাম। আচ্ছা, এবার দেখতে হবে বাইরে তো বসাবো, কে ছোট, কে ছোট স্যার, 20 ছোট না 80 ছোট? আমরা কিন্তু মান ওয়াইজ ছোট চেক করি, সাইন ওয়াইজ না, প্লাস মাইনাস দেখে সাইন দেখে কিন্তু ছোট বা বড় চেক করা হয় না। আধানের ক্ষেত্রে সাইন চেক করা হয়, মানটা চেক করা হয় নাম্বার দেখে। 20 ছোট সংখ্যা না 80 ছোট সংখ্যা? অবশ্যই সাধারণ বাচ্চা বলে দেবে, ছোট বাচ্চা বলে দেবে 20 ছোট সংখ্যা, তো 20-র দিকে বসাবো, 20-র দিকে বসাবো। তার মানে আমরা একটা কাজ করলাম, এই 20-র দিকে এই থার্ড চার্জটাকে লিখলাম, 20-র দিকে থার্ড চার্জটাকে লিখলাম। এবার ধরে নিলাম এই 20 থেকে এইটুকুর মধ্যে দূরত্ব হচ্ছে x, আর আধান দুটি পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরত্বে আছে, আধান দুটি পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরত্বে আছে। তার মানে এই 20 আর এই 80-র মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 50, ডিস্টেন্সটা হচ্ছে 50, ঠিক আছে? এবার বলছে তাহলে তৃতীয় আধানকে কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে? আমরা কোথায় বসাতে বলেছি? তুমি তো নিজেই বসিয়ে দিয়েছো বাইরে, তোমরা নিজেরাই বললে বাইরে বসাতে, বাইরে বসিয়েছি। এবার গল্পটা কি? ছোটটার দিকে বসাতে হবে, তাই 20-র কাছাকাছি বসিয়েছি, 20 ছোট তাই 20-র কাছাকাছি বসিয়েছি। এবার আমার একটা হিসাব বলো, এইটার ওপর কত ফোর্স কাজ করছে, এটার জন্য এর ওপর কত ফোর্স কাজ করছে? F1 হলো এই আধানটার গুণ, কিউ আর এই 20Q এর গুণ, কিউ ইন্টু 20Q এর গুণ বাই দূরত্ব x আছে তার স্কোয়ার, আর আগে একটা ধ্রুবক থাকবে 1/k। এটা হয়ে গেল প্রথম জিনিস। সেকেন্ডলি, F2 যখন আমরা বার করব তখন এই আধান আর এই আধানের গুণ হবে, ওই যে কুলম্বের সূত্র, দুটো আধানের গুণ বাই দূরত্ব স্কোয়ার। এই আধানটা কিউ আর এই আধানটা 80Q, দুটো আধানের গুণ হবে প্রথমে, কিউ আর 80Q এর মধ্যে গুণ হবে বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব হচ্ছে 50 আর x, টোটাল হলো 50 প্লাস x, তার হয়ে গেল কি স্কোয়ার। এখানে 1/k যেরকম ধ্রুবক হিসেবে থাকে সেটা থাকে, হয়ে গেল। তাহলে 80Q আর Q এর গুণ, 80Q আর Q এর গুণ 50 আর x এর যোগ, 50 প্লাস x তার স্কোয়ার। এবার দুটোকে ইকুয়ালে বসাতে হবে, এই 1 নাম্বার সমীকরণ আর এই 2 নাম্বার সমীকরণকে ইকুয়ালে বসাতে হবে। কেন ইকুয়ালে বসাতে হবে? কেননা লব্ধি বল শূন্য, সাম্যাবস্থানে থাকবে। লব্ধি বল শূন্য মানে এই নেগেটিভ চার্জটা এ কে যত জোরে টানবে, এও কি করবে? উল্টো দিকে একই ফোর্স লাগাবে, এও প্লাস এই প্লাসকে এত ফোর্স, সেম ফোর্স লাগাবে। লব্ধি বল শূন্য বলে দুদিকের ফোর্স সেম, দুদিকের ফোর্স সেম বলে আমরা ইকুয়ালে বসাবো।
তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা f1 এবং f2 দুটোকে ইকুয়ালে বসাবো। আচ্ছা, ইকুয়ালে বসালে 1/k কিউ 20q বাই এক্স স্কোয়ার, 1/k তারপরে হচ্ছে কিউ ইন্টু 20q বাই হলো এক্স এর স্কোয়ার, 1/k কিউ 80q বাই 50 প্লাস এক্স স্কোয়ার, 1/k কিউ ইন্টু 80q বাই 50 প্লাস এক্স তার হলো স্কোয়ার। ঠিক আছে, তার হলো স্কোয়ার। দেখে নাও, এই দেখো 1/k কিউ 80q বাই 50 প্লাস এক্স স্কোয়ার, 1/k কিউ 80q বাই 50 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো তো এটা ব্যাপারটা? এই যে 1/k দুটো আধানের গুণ বাই দূরত্বের স্কোয়ার, 1/k দুটো আধানের গুণ বাই দূরত্বের স্কোয়ার, দূরত্বটা 50 প্লাস এক্স হবে, এইটুকু দূরত্ব 50, 80 থেকে এইটুকু 50 আর এটুকু এক্স, 80 থেকে এটুকু 50 আর এটুকু এক্স, টোটাল 50 প্লাস এক্স হয়ে গেল। এবার কাটাকাটি করে পড়ে আছে, করো, কাটাকাটি করতে পারলে ঠিকঠাক করে অঙ্ক মিলতে বাধ্য। 1/k আর 1/k কেটে দাও, ক্যাপিটাল কিউ কেটে দাও, স্মল কিউ কেটে দাও, 20 আর 80 কেটে দাও, এখানে 4 থাকবে, কারণ না 20 4 80 হয়, 4 থাকবে আর এখানে 1 থাকবে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 50 প্লাস এক্স এর স্কোয়ারের সাথে একের গুণ, 50 প্লাস এক্স এর স্কোয়ারের সাথে একের গুণ হয়ে যাবে 50 প্লাস এক্স, তার হবে হচ্ছে হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ারের সাথে 4 এর গুণ হয়ে যাবে হচ্ছে 4x স্কোয়ার। এবার স্কোয়ার তুলে দাও, স্কোয়ার তুলে দিলে এপাশে রুট আসবে, তাহলে চলে আসবে 50 প্লাস এক্স, দূরত্বের ক্ষেত্রে নেগেটিভের কোনো ব্যাপার নেই, তাই রুট আন্ডার 2x স্কোয়ার। তোমাদের মনে প্রশ্ন হতে পারে এখানে প্লাস মাইনাস কেন লাগালাম না, দূরত্বের ক্ষেত্রে নেগেটিভের কোনো ব্যাপার নেই। আচ্ছা, 50 প্লাস এক্স, সরি এটা ভুল হয়ে গেল একটু, এটা ভুল হয়ে গেল একটু, এটা হবে হচ্ছে তোমার, কি হলো রে ভাই, কোশ্চেন উড়ে গেল, ঠিক আছে আমি কোশ্চেন পরে দিয়ে দেবো, এখানে 4x স্কোয়ার আছে, কোশ্চেনটা উড়ে গেল, ঠিক আছে দিয়ে দেবো। 50 প্লাস এক্স আছে, তার স্কোয়ার যদি স্কোয়ার তুলে দিই তাহলে পাশে রুট আসবে, রুট আসলে 4-এর রুট করলে আসবে 2 আর এক্স স্কোয়ারের রুট করলে আসবে এক্স, এই এক্সটাকে ওদিকে নিয়ে নাও, তাহলে 50 ইজ ইকাল টু শুধু এক্স হয়ে যাবে। ঠিক আছে, কেননা এই প্লাস এক্স ওদিকে গেলে মাইনাস এক্স হয়ে যাবে, তাই এক্স এর মান কত আসবে 50, মানে এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 50। ছোট আদান থেকে 50 দূরত্বে আর বড় আদান থেকে বললে 100 দূরত্বে, কেননা এটা 50 এটা 50, 100 দূরত্বে। ছোট আধান থেকে বললে 50 দূরত্বে আর বড় আধান থেকে বললে 100 দূরত্বে, এটুকুই হচ্ছে গল্প। ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরে গেছি জিনিসটা। আচ্ছা, এবার এটার হচ্ছে একটা শর্ট ট্রিক্স আছে, যারা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো, শর্ট ট্রিক্সের মাধ্যমে করলে এক লাইনে নেমে যাবে কোশ্চেন, এক লাইনে নেমে যাবে। ঠিক আছে, ভালো করে শুনবে। ছোট আধান থেকে দূরত্ব জানতে চাইলে ওপরে ছোট আধানের রুট লিখবে, ছোট আধানের রুট, নিচে সবসময় হবে বড় আধানের রুট মাইনাস ছোট আধানের রুট ইন্টু হচ্ছে ডিস্টেন্স। এটা প্লাস মাইনাসে লিখতে হয়, এটা প্লাস মাইনাসে লিখতে হয়। কেন প্লাস মাইনাসে লিখতে হয়? যদি সিমিলার চার্জের দুটো বস্তু হয়, যদি দুটো সিমিলার চার্জের জিনিস হয়, যদি দুটো সিমিলার চার্জের হয় তাহলে প্লাস লিখবো। যদি একটাও ডিফারেন্ট চার্জ হয়ে যায়, মনে করো যেমন এইখানটাতে কি ছিল, একটা -20 কিউ ছিল আর একটা +80 কিউ ছিল, ডিফারেন্ট চার্জ ছিল, তাহলে মাঝখানে সাইনটা মাইনাস নেবো নিচে। ডিস্টেন্সটা কোথা থেকে বেরোবে? ডিস্টেন্সটা ছোট থেকে বেরোবে। বড় থেকে জানতে চাইলে ওপরে বড় লিখে দিও। যেহেতু ছোট আধান থেকে বার করতে চাইছি 20 কিউ, তাহলে ওপরে 20 কিউ এর রুট লেখো। তাহলে 20 কিউ এর রুট আগে দেখে নিই, 20 রুট করলে কত হয়। 20 যদি রুট করো 2 দুগুণে 10 আসবে, 2 দিয়ে করলে এটা 5 আসবে, 2 এই তো, তাহলে হচ্ছে 20 রুট করলে আসছে, 20 রুট করলে আসছে √2 × 2 × 5, দুটো 2 এর মধ্যে থেকে একটা 2 বাইরে বেরোবে আর একটা 5 রুটের মধ্যে থেকে যাবে, 2√5। আর 80 রুট যদি করা হয়, 80 রুট যদি করা হয়, 2 দিয়ে করলে 40, 2 দিয়ে করলে 20, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, ঠিক আছে, 2 দিয়ে করলে কত, 2 দিয়ে করলে 5, দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে, দুটো 2 এর জন্য ফের একটা 2 বেরোবে, আর এই 5টা ভেতরে থেকে যাবে, √5, তাহলে হচ্ছে 4√5,
4√5। ঠিক আছে, তাহলে কি বললাম ব্যাপারটা শুনে নাও একবার ভালো করে। 20 রুট করলে 2√5 হয়, আর 80 রুট করলে 4√5 হয়। আমি কি করব, আমরা হচ্ছে ছোট আধানটা রুট করব। ছোট আধান কোনটা? ছোট আধান হচ্ছে 20, তার রুট করলে কত হয়? 2√5। ওপরে লিখে দিচ্ছি ডাইরেক্টলি 2√5। বড় আধানটা কত? বড় আধানটা হচ্ছে 4√5, তাহলে এখানে লিখে দিচ্ছি 4√5। ছোট আধানটা কত? 2√5। ডিস্টেন্স কত? ডিস্টেন্স বলে দিয়েছিল হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স 50 বলা ছিল, ডিস্টেন্স 50 বলা ছিল, তাহলে ডাইরেক্টলি 50 লিখবো। এবার মাঝখানের সাইনটা প্লাস হবে না মাইনাস হবে, কি দেখে ডিসিশন নেবো? মাঝখানের সাইনটা প্লাস হবে না মাইনাস হবে, কি দেখে ডিসিশন নেবো? শুনে নাও ভালো করে কথাটা। যদি একটা চার্জ নেগেটিভ, একটা চার্জ পজিটিভ হয়, ডিফারেন্ট চার্জ হয়, তাহলে মাইনাস। ডিফারেন্ট হলে মাইনাস, ডিফারেন্ট চার্জ হলে মাইনাস। তুমি মনে করো না, তুমি আর তোমার গার্লফ্রেন্ড দুজনের মধ্যে যদি মতের পার্থক্য ডিফারেন্ট হয়ে যায়, দুজনের যদি মত না মেলে, তাহলে কি হবে? তোমাদের মধ্যে মাইনাস ঘটবে। মাইনাস ঘটবে মানে কি সব অশুভ অলক্ষণে কথাবার্তা বলছেন? ডিভোর্স ঘটে যাবে বলছেন? হ্যাঁ, ব্রেকআপ হয়ে যাবে। দুজনের মত আলাদা হলে ডিভোর্স ঘটবে, মাইনাস হবে। দেখো, দুজনের মত আলাদা, এ মাইনাস এ পজিটিভ, এদের মত আলাদা। মত আলাদা মানে এদের মধ্যে ডিভোর্স ঘটবে, এদের মধ্যে ডিভোর্স ঘটবে। ডিভোর্স ঘটবে মানে মাঝখানে মাইনাস হবে। এবার ওপরে 2√5, নিচে 2√5 হচ্ছে। দেখে নাও, ওপরে 2√5, 4 থেকে 2 বাদ দাও, 4√5 আর 2√5 বাদ দাও, এটাও 2√5 হবে। এটাও 2√5, ওপরেও 2√5, এটা আর এটা কেটে যাবে, পুরো 50 অ্যান্সার পড়ে থাকবে। 50 অ্যান্সার পড়ে থাকবে। ঠিক আছে, 4√5 আর 2√5 কেটে গেলে 2√5 থাকবে, ওপরে 2√5 দুটো কেটে যাবে, কেটে গেলে শুধু 50 অ্যান্সার পড়ে থাকবে। হয়ে গেল গল্প। যদি ধরো দুটোই সিমিলার চার্জ হতো, ধরো এটাও মাইনাস এটাও মাইনাস হতো, সিমিলার চার্জ মানে তোমাদের দুজনের মত একই আছে, তোমাদের দুজনের মত একই। তুমিও বলছো বিরিয়ানি খাবো, তোমার গার্লফ্রেন্ডও বলছে বিরিয়ানি খাবে, মত একই আছে। একই মত থাকলে মাঝখানে প্লাস সাইন, মত তো একই, তখন দুজনে হচ্ছে একইভাবে আরো হচ্ছে দুজনের মধ্যে একটা সম্পর্ক, আরো বন্ডিংটা আরো স্ট্রং হবে, তখন প্লাস সাইন। তাহলে দুজনের চার্জ সেম হয়ে গেলে, দুজনের চার্জ সেম হয়ে গেলে মাঝখানে প্লাস বসবে, ডিফারেন্ট হয়ে গেলে মাইনাস বসবে। তাহলে এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে শর্ট ট্রিক্স। দিস ইজ শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি করো, শর্ট ট্রিক্সের মাধ্যমে করলে এইটুকু টাইমে নেমে যাবে, এক লাইনে গল্প শেষ। দেখো, এক লাইন করেছি এখানে, জাস্ট একটা লাইন করেছি, করার পর উত্তর বেরিয়ে গেছে ডাইরেক্টলি, এক লাইনে খেল খাতাম। কিন্তু যদি তুমি শর্ট ট্রিক্সের মাধ্যমে না করো, লং মেথডে করতে পারো। লং মেথডে করলে কনসেপ্ট তৈরি হবে, ঠিক আছে। কিন্তু পরীক্ষার সময় যেহেতু এমসিকিউ পরীক্ষার সময় কম পাবে, তাই শর্ট ট্রিক্সগুলো আমি শেখাতে যাব। যেহেতু তোমরা মানে পরীক্ষা দেবে, তোমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দেবে, হাতে সময় কম থাকবে, তাই শর্ট ট্রিক্সগুলো আমি শেখাতে যাব। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো, ধরো 20Q, এর সাথে একবার কিউ এর গুণ হবে, 20Q আর কিউ, আর এদের দূরত্বের স্কোয়ার, ওই যে ছিল না Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 আর স্কোয়ার, এই Q1 এই যে Q2, Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, ধরো আমি এটার থেকে দূরত্ব বার করতে চাইছি, তাহলে Q1 Q2, এই যে Q1 Q2 বাই দূরত্বের স্কোয়ার। দূরত্বের স্কোয়ার কি করে বার করব? এটা 50, এটা x, 50x, 50 প্লাস x স্কোয়ার, দুটোকে ইকুয়ালে বসাবো। দেখো, দুটোকে ইকুয়ালে বসানো হয়েছে, কাটাকাটি করেছি, কাটাকাটি করে আবার যা মান বেরিয়েছে, এটা হয়ে গেল ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, স্লাইডটা একটুখানি অ্যাড করে নিই, নাহলে কোশ্চেনটা নিয়ে তোমরা ঝামেলায় পড়ে যাবে পরবর্তীকালে। তারপরে বলবে স্যার কোশ্চেন অ্যাড নেই, কি নেই বুঝতে পারছি না, তাই তো? তো এই কোশ্চেনটা আর একবার অ্যাড করে নিই, একটুখানি দাঁড়িয়ে যাও। হ্যাঁ, একটুখানি দাঁড়িয়ে যাও। আমি কোশ্চেনটা আগেও করেছিলাম, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, কোশ্চেনটা একটুখানি অ্যাড করে নিই, দাঁড়াও। তো তেরি কি অ্যাড হলো এটা? একটুখানি অ্যাড করতে সময় দাও তো বাবু, 1 মিনিট সময় দাও।
এনাও কোশ্চেনটা তখন মুছে গেছিল, আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম। ঠিক আছে, এনাও। ঠিক আছে, এই হলো ব্যাপার। চলো, এই হয়ে গেল ব্যাপার আর কি। নাও, ফার্স্ট কোশ্চেনটা করিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো একবার কোশ্চেনটার সলিউশনটা একবার দেখো, দেখে বলো বুঝতে পারলে কিনা। এই কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, এবার যা কোশ্চেন করাবো তোমরা সেগুলো করোনি। এবার যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো তোমরা করোনি, এরকম কোশ্চেন করাবো। চলো দেখো, এবার দেখে বলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। দেখো দেখো, দেখে বলো বুঝতে পেরেছো? ক্লিয়ার বাবু? ক্লিয়ার আছে? ওকে 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 ওকে, এই তো ক্লিয়ার আছে সবার কাছে? ক্লিয়ার আছে এই অবধি? ওকে, ক্লিয়ার আছে সবার? ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? ঠিক আছে, সবাই ক্লিয়ার লিখেছে। চলো এবার কোয়েশ্চেন শুরু করছি। দেখো দেখো, নেক্সট কোশ্চেন। এবার দেখো নেক্সট কোশ্চেন। এবার যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো করতে করতে তোমার কাছে ক্ল্যারিটি এসে যাবে যে কি ধরনের কোশ্চেন সলিউশন করতে হয় বা কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষাতে। আচ্ছা দেখো, প্রথমে এই কোশ্চেনটা দিয়ে করি, বেসিক কোশ্চেন খুব। ঠিক আছে, সবই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন এটা। একটুখানি কোশ্চেনটা ভালো করে শোনো। কি বলছে দেখো, বলছে পরস্পর থেকে 10 মিটার দূরে সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম এবং 10 কুলম। এদের মধ্যে ক্রিয়াশীল বল কত জিজ্ঞাসা করেছে, মানে ফোর্স কত জিজ্ঞাসা করেছে। তো ফোর্সের যে সূত্র এসআইতে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে R স্কোয়ার। এফ লিখলাম, 1/4 পাই এপসাইলন নট, এই জিনিসটার ভ্যালু কত? এটার ভ্যালু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু দুটো আধানের গুণ, একটা আধান 5, একটা আধান 10, তাহলে হবে 5 ইন্টু হচ্ছে 10, আর দূরত্ব হচ্ছে 10 মিটার। দেখো 10 মিটার দূরে অবস্থিত, তাহলে এখানে লিখবো 10 তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো কত হবে। দেখো এফ হলো 10 স্কোয়ার আর 10 টু দি পাওয়ার 9 কেটে গেলে 10 টু দি পাওয়ার 7 থাকবে। 5 আর 9 মিলে হবে 45, আর 10 টু দি পাওয়ার কত হবে? 45 এর পর 10 টু দি পাওয়ার কত হবে? দেখো 10 টু দি পাওয়ার 7 আর এখানে 1 আছে, 10 টু দি পাওয়ার 7 আর এখানে 10 টু দি পাওয়ার 1 আছে, 10 টু দি পাওয়ার 7 আর 1 হয়ে যাবে 10 টু দি পাওয়ার 8। এফ ইজ ইকুয়াল টু আসবে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 8। মানে কোন অপশনটা কারেক্ট হলো? অপশন সি কারেক্ট হলো, সি, 45 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নিউটন। উচ্চ মাধ্যমিকে 2011 সালে পড়েছিল কোশ্চেনটা। ঠিক আছে, আর একটা কোশ্চেন করাই তারপর চ্যাট খুলছি। এই কোশ্চেনটা হয়ে গেল, আর একটা কোশ্চেন করাই তারপর চ্যাট খুলছি। দাঁড়াও, আর একটা কোশ্চেন করাই তারপর চ্যাট খুলছি। দেখো মন দিয়ে শোনো। দেখো এই কোশ্চেনটা করাচ্ছি, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন। বলছে দুটি বিন্দু আধানের পরিমাণ 3:2, দুটো আধানের পরিমাণ হচ্ছে 3:2। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি, আমাদের প্রথম যে Q1 আধানটা সেটা হচ্ছে 3x, আর সেকেন্ড যে আধানটা সেটা হচ্ছে 2x। সেই আধানটা কত? 2x। 3:2 বলে তাহলে একটা 3x একটা 2x ধরেছি, এরকম ধরা যায়, এটা তো ক্লাস 10 থেকে করে আসছো। বলছে এই আধান দুটিকে বায়ুর মধ্যে পরস্পর থেকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, 4 সেন্টিমিটার দূরত্বে রেখেছে। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বলছে যে 150 ডাইন বিকর্ষণ বল অনুভূত হয়, তার মানে যে এফটা সেটা কত? সেটা হচ্ছে 150। কোন মাধ্যমে রেখেছে? বায়ু মাধ্যমে রেখেছে। বায়ু মাধ্যমে রেখেছে বলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বলছে প্রতিটি আধানের মান কত? কি করে করব? আমরা শিখেছি এফ ইজ ইকুয়াল টু 1/k, তারপরে শিখেছি Q1 ইন্টু Q2 বাই হচ্ছে আর স্কোয়ার, এটা সিজিএস পদ্ধতিতে ভ্যালু। এফ ইজ ইকুয়াল টু 1/k, Q1 Q2 বাই আর স্কোয়ার। এফ কত? এফ হচ্ছে 150, এখানে 150 লিখবো। 1/k কত? কে এর ভ্যালু 1 লিখবো। দুটো আধানের গুণ, একটা 3x একটা 2x, 3x 2x লিখবো। 3x ইন্টু হচ্ছে 2x বাই আর,
আর কত, আর হচ্ছে 4, এখানে 4 লিখবো, 4 তার হচ্ছে স্কোয়ার। তাহলে কত হবে দেখো, প্রথমে 3 দিয়ে কাটবো, 150 কে থাকবে 50, তারপর 2 দিয়ে 50 কে কাটবো, থাকবে 25, 4 এর স্কোয়ার আছে, তাহলে এদিকে গুণ করে দেবো, সেটা হয়ে যাবে 25 ইন্টু হবে 4 এর স্কোয়ার সমান সমান এক্স, আর এক্স এর গুণ থাকবে এক্স স্কোয়ার। এবার আমরা স্কোয়ার তুলে দিচ্ছি, স্কোয়ার তুলে দিলে তাহলে হবে শুধু এক্স এর ভ্যালু কত হবে, √25 ইন্টু হচ্ছে 4 তার স্কোয়ার। এবার তুমি একটা জিনিস বোঝো, 25-এর যদি রুট করি, 25-এর যদি রুট করি, 25-এর যদি রুট করি তাহলে 5 হবে, আর 4 এর স্কোয়ারের যদি রুট করি একটা 4 বাইরে বেরোবে, তাহলে 4 5-এ বেরোচ্ছে 20, এক্স এর ভ্যালু 20 আসছে। তাহলে আমার দুটো আধান রয়েছে, একটা আধান হচ্ছে Q1 যেটা হচ্ছে 3x, তার মানে হবে 3 ইন্টু এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 20, এক্স এর জায়গায় 20 বসাবো। আচ্ছা, আর একটা আধান হবে Q2, সেটা হচ্ছে 2x রয়েছে, তাহলে হবে 2 ইন্টু 20, তার মানে হবে হচ্ছে তোমার 60 একটা, আর একটা হচ্ছে 40 একটা, দুটো আধান অ্যান্সার, একটা 60 একটা 40। এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু 20 বেরোলো, তাহলে এক্স এর ভ্যালু এখানে বসালে 3 20 কত হচ্ছে 60, এক্স এর ভ্যালু এখানে বসালে 20 দুগুণে কত হচ্ছে 40, 60 আর 40 হচ্ছে অ্যান্সার, 60 আর 40 হচ্ছে অ্যান্সার, 60 আর 40 হচ্ছে অ্যান্সার। 60 আর 40 অ্যান্সার মানে কোনটা, বি এর অপশনটা কারেক্ট। 74 হয়ে গেল, 75 করাবো। দুটো প্রশ্ন করলাম, একটা হচ্ছে এখান থেকে এই প্রশ্নটা সলিউশন করলাম, একবার এই কোশ্চেনটার যে সলিউশনটা করা হয়েছে জাস্ট কিছুই না, মানগুলোকে আগে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর এই Q1 এর ভ্যালু Q1 এর জায়গায়, Q2 এর ভ্যালু Q2 এর জায়গায়, আর এর ভ্যালু আর এর জায়গায়, এফ এর ভ্যালু এফ এর জায়গায় বসিয়ে কাটাকাটি করে নিয়েছি, আর কিছু না, কাটাকাটি খালি করে নিয়ে এক্স এর মান 20 বার করেছি, সেই 20টা এখানে বসালে 3 20 60, এখানে বসালে 2 20 40, এটুকুই করেছি। একবার একটুখানি এই যে ক্যালকুলেশনটা করা হয়েছে দেখো, দেখে বলো বুঝতে পেরেছো কিনা, এই যে জিনিসটা করা হয়েছে এই জিনিসটা দেখো, দেখে বলো বুঝতে পেরেছো কিনা, এই জিনিসটা দেখো, দেখে বলো বুঝতে পারলে কিনা, বলবে বলো। এইটার এবং আগেরটা দুটো প্রশ্ন সলিউশন বুঝতে পেরেছো, দুটো প্রশ্নের সলিউশন বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা? দুটো প্রশ্নের সলিউশন ক্লিয়ার সবার কাছে, একদম ক্লিয়ার আছে। দুটো প্রশ্ন, দুটো কোশ্চেনই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন ছিল, ঠিক আছে? দেখো দুটো কোশ্চেনই কিন্তু কোশ্চেন ব্যাংকের কোশ্চেন ছিল, ক্লিয়ার আছে সবার কাছে, ভেরি গুড, ভেরি গুড, সবাই ক্লিয়ার লিখছে, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার আছে, একদম একদম একদম। আচ্ছা হ্যাঁ, ইএসইউ হবে, ইউনিট দিয়ে নিও, ইএসইউ ইউনিটটা লিখিনি, ইএসইউ ইউনিটটা দিয়ে নিও। আর এই ইউনিট দিয়ে তুমি কি করবে, তোমার তো পরীক্ষায় এবার থরি না এমসিকিউতে ইউনিট লাগবে, তোমার ইউনিট দেওয়ার হয় দিয়ে নিও, ইএসইউ দেওয়া আছে তো দিয়ে নিও, ঠিক আছে? স্যার কখন কি এর মান 1 হবে? আরে বলে দিলাম তো, তুমি কি প্রথম ক্লাস করছো নাকি? তুমি প্রথম থেকে দেখোনি ক্লাস, ক্লাসে তো বলে দিলাম কে এর মান 1 হবে। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য কে এর মান 1 হয়, এটা কি আবার নতুন নাকি? ক্লাস 10-এ পড়েছো এই জিনিস, ঠিক আছে? কে এর মান 1 হয় বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য, কি নতুন নাকি? তুমি জানো তো এটা, এটা প্রথমেই ক্লাসের শুরুতেই তো বললাম। এটা আবার কি ধরনের প্রশ্ন হলো, ভালো করে শোনো ক্লাস। আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে তাকাও, নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। দেখো বলছে যে কোন নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি বিন্দু আধানের স্থির তাড়িতিক বল এফ, দুটো আধান রয়েছে তাদের মধ্যে স্থির তাড়িতিক বল হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, শোনো। আমরা প্রথমে এখানে দুটো আধান রাখি, এই একটা আধান আর এই একটা আধান, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, দুটো আধান রেখেছি Q1 আর Q2, এদের মধ্যে x ডিস্টেন্স আছে বা r ডিস্টেন্স আছে, ধরে নাও r ডিস্টেন্স আছে। তাহলে ফোর্স কত হবে, ফোর্স হবে 1/k Q1 ইন্টু Q2, আর এদের মধ্যে দূরত্ব কত r, তাহলে হচ্ছে r স্কোয়ার। বুঝতে পারলে কিনা দেখো, Q1 Q2 দুটো আধানের গুণ, নিচে r দূরত্ব আছে, তাহলে হবে r তার স্কোয়ার, আর এখানে 1/k যেরকম আছে সেরকম থাকবে। এটা হয়ে গেল প্রথম ফোর্স, প্রথম ফোর্সের পার্টটা কমপ্লিট হয়ে গেল। ওকে ওকে, আচ্ছা এবারে দেখো গল্প, এবারে গল্প দেখো, এবারে প্রশ্নতে কি বলছে দেখো, এবারে প্রশ্নতে বলছে বলছে তাদের মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলো, তাদের মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলো মানে 8টাকে অর্ধেক করা হয়েছে, মানে আগের বার এত দূরত্ব ছিল এবার এইটুকু করে দিয়েছি, এখন দূরত্ব কমিয়ে দিয়েছি, এইটুকু করে দিয়েছি, ছোট করে দিয়েছি, দূরত্ব কমিয়ে দিয়েছি। আগে r দূরত্ব ছিল, এখন r/2 করেছি, r ছিল r/2 করেছি, কত করে দিয়েছি, r/2 ডিস্টেন্স করেছি, r/2 ডিস্টেন্স। তাহলে হবে f ইজ ড্যাশ ইকুয়াল টু, নতুন f হবে তাই f ড্যাশ দিয়ে লিখছি, 1/k, ফের দুটো আধানের গুণ Q1 Q2,
বাই নিচে হচ্ছে দূরত্বের স্কোয়ার। দূরত্ব কত হয়ে গেছে? দূরত্বটা এবার অর্ধেক হয়ে গেছে, দূরত্ব অর্ধেক হয়ে গেছে, মানে r/2 বসাবো এবারে, r/2 লিখে তার স্কোয়ার হবে, এটা হবে। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে f ড্যাশ ইজ ইকাল টু 1/k, এখানে থাকবে q1 ইন্টু q2 বাই থাকবে r এর স্কোয়ার, r স্কোয়ার থাকবে। এইবার গল্পটা শোনো, r এর স্কোয়ারের জন্য r স্কোয়ার হবে আর নিচে 2 স্কোয়ার মানে 4 হবে। এই 4টা উল্টো উপরে চলে যাবে, এই 4টা উল্টো উপরে চলে যাবে, কারণ r স্কোয়ার বাই 4 তো এটা উল্টো উপরে যায়, এটা তো তুমি জানো যে ভাগে থাকলে গুণে উপরে চলে যায়। r স্কোয়ার বাই 4 হবে, এটা উল্টো উপরে চলে যাবে, ইন্টু 4 হবে। এবার দেখো এই যে q1 q2 বাই r স্কোয়ার ইন্টু 1/k, এই পুরো ডেটাটার ভ্যালু f। এই যে q1 q2 বাই r স্কোয়ার আর আগে 1/k, পুরো ডেটাটার ভ্যালু হচ্ছে f, মানে এইখানে থাকা এই পুরো ডেটাটার মান হচ্ছে f। তাহলে f ড্যাশ ইজ ইকাল টু এই পুরোটার মান f, তাই জন্য এখানে f লিখবো, এখানে 4 আছে 4f, মানে আগের ফোর্সের 4 গুণ হয়ে যাবে। f লিখলাম এটার জায়গায়, আর 4 গুণে ছিল 4 লিখলাম, মানে 4f হয়ে গেল, মানে 4f হয়ে গেল, 4f হয়ে গেল, 4f 4f 4f, অপশন এ কারেক্ট, 75-এরটা হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, এই দেখে নাও, দেখে নিয়ে বলো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। দেখো এই জিনিসটা দেখো বুঝতে পেরেছো কিনা। এই জিনিসটা যদি বুঝতে পেরে থাকো, একটা কোশ্চেন এই টাইপের তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। এই কোশ্চেনটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে একটা কোশ্চেন সেম টাইপের হোমওয়ার্ক দেবো। বলছে স্যার আমার কমেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই বুঝতে পেরেছো? 4f ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, বুঝতে পেরেছো? একটা কোশ্চেন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, দেখো তো এই কোশ্চেনটা করতে পারবে কিনা, একটুখানি বলবে তো এই কোশ্চেনটা করতে পারবে কিনা। দেখো তো এই কোশ্চেনটা করতে পারবে কিনা, 2019-এ পড়েছে, ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বলবে, এই কোশ্চেনটা বলবে। এই যে 2019 এবং সংসদ প্রদত্ত প্রশ্ন, এই প্রশ্নটা করতে পারবে কিনা। সেম কোশ্চেন, দুটো আহিত কণার মধ্যে দূরত্ব d আর এদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন। বলছে আগের বারে দূরত্ব অর্ধেক করেছিলাম, বলছে এবারে দূরত্ব যদি বেড়ে 3d হয়ে যায়। আগের বারে অর্ধেক করেছে, এবারে বলছে দূরত্ব 3d হয়ে যাবে, উল্টো কেস দিয়েছে। আগের বারে কমে যাচ্ছিল, এবারে 3d হয়ে গেলে বিকর্ষণ বল কত হবে? বলো বার করতে পারবে কি পারবে না? বলো, দেখো এটা বার করতে পারবে কি পারবে না বলো। এই যে কোশ্চেনটা বার করতে পারবে কি পারবে না, 2019। দেখো এইটা এইচএস 2019 আর সংসদ প্রদত্ত প্রশ্ন, ইয়ারেও পড়েছে এবং সংসদ নমুনা প্রশ্ন। তোমাদের বোর্ড বলছি ইম্পর্টেন্ট, আমি বলছি না। সংসদ নমুনা প্রশ্ন মানে কি আমি বলছি না, সংসদ বলছে। সংসদ বলছে পারবে এটা করতে, পারবে এটা করতে, হ্যাঁ কি না পারবে কোশ্চেনটা করতে? বলো এটা 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 প্র্যাকটিস সেটে দিয়ে দেবো, বলো এটা প্র্যাকটিস সেটে দিয়ে দেবো, হ্যাঁ কি না? ইয়েস লিখে দাও। যদি মনে হয় যে প্র্যাকটিস সেটে দিয়ে দিলে পেরে যাবে, তাহলে ইয়েস লিখে দাও, প্র্যাকটিস সেটের মধ্যে ফেলে দেবো এটা। যদি মনে করো এটা পেরে যাবে, তাহলে প্র্যাকটিস সেটের মধ্যে বলে দাও, তাহলে লিখে দেবো প্র্যাকটিস সেটের মধ্যে। বলো প্র্যাকটিস সেটে দিয়ে দেবো, হ্যাঁ কি না? দম আছে? করে দেখাবে? প্র্যাকটিস সেটে দিয়ে দিই, প্র্যাকটিস সেটে করে দিও তাহলে, ঠিক আছে? প্র্যাকটিস সেটে করে দিও, ফাটাবো স্যার একদম। ও জিও আওয়াজ, এটা এইচডব্লিউ, চলো এটা এইচডব্লিউ করো। ইয়ারে পড়েছিল তোমাদের, এবং সংসদ বলছি ইম্পর্টেন্ট, আমি বলছি না। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। চলো বাবা, 350 জন এখনো দেখে যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। 350 জন এখনো লাইভ ওয়াচিং আছে, ভেরি গুড। দেখো আমি এবারে অন্য ধরনের একটু কোশ্চেন করি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা 2023-এ পড়েছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা 2023-এ পড়েছিল। সেম প্যাটার্নেরই প্রশ্ন, দুটো একই প্রশ্ন, ঠিক আছে, দুটো প্রশ্ন একই প্রশ্ন। এটা 2023-এ পড়েছে, সেম কোশ্চেনই আর একবার দিয়েছে সংসদ মক টেস্টে, ঠিক আছে? দুটো কোশ্চেন, 2023-এর কোশ্চেন এবং সংসদ মক টেস্টের কোশ্চেন, দারুণ কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলছে দেখো, বলছে দুটো আধান আছে, একটা প্লাস কিউ এবং আর একটা প্লাস কিউ। এদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে কিউ আধানকে স্থাপন করা হয়েছে। ভালো কথা শোনো, তার মানে ব্যাপারটা হচ্ছে এই একটা কিউ আধান রয়েছে এবং এই একটা কিউ আধান রয়েছে, দুটো কিউ কিউ আধান রয়েছে। তাহলে প্লাস কিউ, তার মানে এটাও প্লাস কিউ চার্জ আর এটা প্লাস কিউ চার্জ। আর এদের যে সংযোগ সরলরেখা, এই সরলরেখার মধ্যবিন্দুতে, ঠিক আছে, এই সরলরেখার মধ্যবিন্দুতে, কোথায়? এই সরলরেখার মধ্যবিন্দুতে, মিডল পয়েন্টে কাকে রেখেছে? কিউ আধানকে স্থাপন করা হলো। এখানে কিউ আধানকে স্থাপন করেছে, ঠিক আছে? তাহলে এই কিউ আধানটির মান কত, এই কিউটার মান কত জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? ভালো করে শুনবে, এবার আমার কথাটা ভালো করে শোনো।
এবার আমার কথাটা ভালো করে শোনো, আমি ডিস্টেন্সটাকে চাইলে এটাকে পুরো ডিস্টেন্সটাকে এক্স ধরে নিয়ে এটা x/2 এটা x/2 ধরে নিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই, অনেকভাবে করা যায়। আমি সব থেকে সহজ করছি, দেখো এই ডিস্টেন্সটাকে আমি আর বলে মনে করছি, এই ডিস্টেন্সটাকে আমি ফের আর বলে মনে করছি, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? এটুকু আর দূরত্ব, এটুকু আর দূরত্ব, টোটালটা 2r দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে কি কাজ করব, যেহেতু পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, দেখো বলেছে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে মানে কি জানো? এই যে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে বলছে, এটার মানেটা কি? মানে পুরো সিস্টেমটা এইখানে স্থির থাকবে, না তো এ ছিটকে চলে যাবে, না তো এ ছিটকে চলে যাবে, না তো এ ছিটকে চলে যাবে, কেউ ছিটকে যাবে না, পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। এবার পুরো সিস্টেমটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম কাজ আমরা F1 কি করব, দেখো কিউ আর এই কিউ এর গুণ হবে, 1/k তো লিখতেই হবে, তারপরে কি হবে এই কিউ আর এই কিউ এর গুণ, স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর গুণ, আর এদের মধ্যে দূরত্ব r, এটা হচ্ছে r², এটা গেল 1 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এবার F2টা করবার সময় মাথায় রাখতে লাগবে যে আমরা কিন্তু এবারে এই আধানটার মধ্যে করব। যদি এটার আর এটার মধ্যে করে দাও তাহলে কেটে যাবে দুটো ভ্যালু, বা করতে অসুবিধা হবে। পুরো সিস্টেমটা সাম্যাবস্থা আছে, আমি যার মধ্যে ইচ্ছা করতে পারি। আমি প্রথমে 1 আর 2 এর মধ্যে করলাম, ঠিক আছে? এটা 1 নাম্বার আধান আর 3 নাম্বার আধানের মধ্যে করলাম, পরের বার 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে করব। কি বললাম বুঝতে পেরেছো? এটা আমাদের প্রথম আধান, এটা আমাদের দ্বিতীয় আধান, এটা আমাদের তৃতীয় আধান। আমি প্রথমে 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে করলাম, তারপরের বার 1 নাম্বার আর 3 নাম্বারের 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে করব। তাহলে হবে 1/k এইটার কিউ আর এইটার কিউ, কিউ ইন্টু কিউ বাই 2r তার হোল স্কোয়ার, 2r তার হোল স্কোয়ার। এটা সেকেন্ড ফর্মুলা। 2r কি করে হলো? এটুকু আর আর এটুকু আর, টোটাল 2r, এটা আর এটা আর, টোটাল 2r, এর 2r এর স্কোয়ার। এবার দুটোকে ইকুয়ালে বসাও, এই দুটোকে ইকুয়ালে বসাও। কেন ইকুয়ালে বসাবো? সাম্যাবস্থায় আছে তো, সাম্যাবস্থায় আছে তো, তাই জন্য ইকুয়ালে বসাবো। ছোটবেলায় যেরকম লটারি সিস্টেমে খেলতাম না আমরা, 1 সাথে 3 খেলা, আবার 1 সাথে 2 খেলা, সেরকম খেললাম। 1 সাথে 3 খেললাম, 1 সাথে 2 খেললাম, ওরকমই খেললাম লটারি সিস্টেমের মতো। ব্যাস, এবার দুটোকে ইকুয়ালে বসিয়ে দাও। ইকুয়ালে কেন বসাবো? কারণ সাম্যাবস্থায় আছে, তাই জন্য এই দুটোকে ইকুয়ালে বসাও। ইকুয়ালে বসালে হবে 1/k, তারপরে হবে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই r²। ঠিক আছে, দেখে নাও, 1/k স্মল কিউ ক্যাপিটাল কিউ r², 1/k স্মল কিউ ক্যাপিটাল কিউ r², 1/k দুটো কিউ বাই 2r², 1/k, তারপরে কি আছে? তারপরে হচ্ছে দুটো কিউ এর গুণ হবে, মানে ওপরে আসবে হচ্ছে q², আর নিচে কত আসবে? নিচে আসবে 2r এর হোল স্কোয়ার, মানে 4r², মানে কত আসবে? মানে আসবে হচ্ছে 4r²। এইবার দেখো স্মল কিউ² কেটে গেলে এখানে একটা কিউ থাকবে, এখানে একটা r² আর r² পুরো কেটে যাবে, এখানে ওর 1/k আর 1/k পুরো কেটে যাবে, সবই কেটে গেছে। শুধু একটা ক্যাপিটাল কিউ পড়ে আছে, আর এখানে পড়ে আছে স্মল কিউ বাই 4, স্মল কিউ বাই হচ্ছে 4, এইটা q/4 পড়ে আছে, q/4 পড়ে আছে। ঠিক আছে, তাহলে এখানে তো কোনো অপশন নেই, q/4 ছাড়া তো কোনো অপশন নেই। q/3 তো হবে না, q/2 হবে না, q হবে না, একটাই পড়ে থাকলো q/4। এবার মনে প্রশ্ন থাকবে, স্যার মাইনাস q/4 কেন? অবশ্যই মাইনাস হবে, মাঝখানের চার্জটাকে অবশ্যই মাইনাস হতে হবে। কেন? ধরো মাঝখানের চার্জটা যদি মাইনাস হয়, তাহলে মাঝখানের চার্জটা একেও নিজের দিকে টেনে ধরে রাখতে পারবে। ধরো আমি নেগেটিভ, আমি একেও পজিটিভকেও নিজের দিকে টেনে রাখবো, এই পজিটিভকেও নিজের দিকে টেনে রাখবো, ফলে সিস্টেমটা ব্যালেন্স থাকবে। তাহলে সিস্টেমটা ব্যালেন্স থাকবে। ধরো মাঝখানে চার্জটা প্লাস হয়ে যেত, সবাই পজিটিভ, তিনজনে ছিটকে চলে যেত, এও পজিটিভ, এও পজিটিভ, তিনজনের মধ্যে বিকর্ষণ হতো, সব ছিটকে চলে যেত। আরে দুটো ছেলের সংসারে একটা মেয়ে বউ হয়ে আসলে তবেই তো তারা একে অপরকে সবাইকে যত্নে রাখতে পারবে, এটাই তো স্বাভাবিক। দুটো ছেলের সংসারে একটা মেয়ে বউ হয়ে আসলে তবেই তো সংসারটাকে ঠিকভাবে ধরে রাখতে পারবে, তাই কি না? ঠিক বললাম কি না কথাটা? ভুল বললাম কি? তাহলে এই আধানটাকে অপোজিট চার্জের হতে হবে। বলে না যে ছেলেদের মানে সংসার ঠিক হয় না, মানে ধরো ছেলেরা রয়েছে, তাহলে কি হবে? ছেলেদের জামা এখানে পড়ে থাকে, প্যান্ট ওখানে পড়ে থাকে, ছেঁড়া গেঞ্জি ওখানে ঝুলছে। এবার যদি এই সংসারটার মধ্যে একটা মেয়ে এসে যায়, সেই মেয়েটা কি করবে? জামা প্যান্ট গুছিয়ে রাখবে, ছেলেটাকে যত্ন করবে, রান্না করে খাওয়াবে,
একটা মেয়ের দরকার, দুটো ছেলের মাঝখানে একটা মেয়ে দরকার, তাহলে সংসারটা আবার ভরা হয়ে উঠবে, একটা গুছিয়ে উঠবে সংসারটা। ঠিক আছে, যদি সংসারের মধ্যে ছেলে আর মেয়ে দুটো না থেকে শুধু ছেলেরা থাকে, তাহলে তো সিস্টেম আনব্যালেন্স হয়ে যাবে। তুমি ভাবো না, পৃথিবী দিয়ে চিন্তা করো, যদি সব ছেলে হয়ে যায় তাহলে সিস্টেম তো আনব্যালেন্স হয়ে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে, তাই না? সবাই মেয়ে হয়ে গেল, সিস্টেম ইমব্যালেন্স হয়ে যাবে। ছেলেদের মাঝখানে একটা মেয়েকে দরকার, বা দুটো মেয়ের মাঝখানে একটা ছেলেকে দরকার, তবেই তো জগৎ সংসার পরিপূর্ণ থাকবে। এ যদি মেয়ে হয়, নেগেটিভ চার্জ হয়, একে ধরে টেনে রাখতে পারবে, একে ধরে টেনে রাখতে পারবে, ফলে দুজনকে দুদিক দিয়ে টেনে ধরে রাখতে পারবে এই চার্জটা। যদি এ নেগেটিভ চার্জের হয়, যদি এ নেগেটিভ চার্জের হয়, তাহলে একেও ধরে টেনে রাখতে পারবে, একেও ধরে টেনে রাখতে পারবে। যদি এ পজিটিভ হয়ে যায়, তিনজনে ছিটকে চলে যাবে, তিনজনে ছিটকে চলে যাবে। তুমি মনে করো একটা মেসের মধ্যে দুটো ছেলে আছে, এমনি ঘরের অবস্থা খারাপ, মেসে গেছো কোনোদিন? মেসে কেউ থেকেছো? মেসে থাকলে বুঝতে পারবে, এখানে প্যান ঝুলছে, ওখানে ছেঁড়া গেঞ্জি ঝুলছে, ওখানে তোমার হচ্ছে বাথরুমের অবস্থা খারাপ, ওখানে খাবার রয়েছে, এখানে বিড়ি পড়ে আছে, ওখানে সিগারেট পড়ে আছে, যাচ্ছে তাই ভাবে থাকে। এবারে ওর মধ্যে যদি আর একটা ছেলে ঢুকে যায়, আরো অবস্থা খারাপ হয়ে যাবে, সব ছিটকে সব দিকে চলে যাবে। এও প্লাস এও প্লাস এও প্লাস, তিনজনে ছিটকে তিন দিকে চলে যাবে। তাহলে দুজন যদি প্লাস হয়, মাঝখানের একজনকে তো মাইনাস হতেই হবে। সেই জন্য আমরা কি করব, আমরা এই কিউ চার্জটার ভ্যালুটা অবশ্যই মাইনাস হবে। এই জন্য এই কিউ চার্জটার ভ্যালুটা মাইনাস হবে, তবে গিয়ে এ মাইনাস হলে তবে একে টেনে রাখবে, একে টেনে রাখবে। যদি প্লাস হয়ে যায়, সবাই তিনজনে তিন দিকে ছিটকে, সবাই সবাইকে বিকর্ষণ করবে, ছিটকে চলে যাবে। একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে, সব ছিটকে চলে যাবে। বুঝতে পারলাম? সেই জন্য এই চার্জটা মাইনাস হবে। ঠিক আছে, তাই না? 3 নাম্বার কোশ্চেন যেটা গেল, 3 নাম্বার কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্টার মারা কোশ্চেন, অনুরূপ প্রশ্ন 2023 এসেছিল, 2 বছর আগে। আর হচ্ছে তোমার এই মক টেস্টের কোশ্চেন 2 বছর আগেই পরীক্ষায় পড়েছে, জাস্ট 2 বছর আগে এই কোশ্চেনটা পড়েছিল। দেখো, দেখে বলো বুঝতে পারলে কিনা, দেখে বলো বুঝতে পেরেছো কিনা কোশ্চেনের সলিউশন। বলো ঠিক বললাম কি ঠিক বলিনি? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার আছে, বুঝতে পারা গেছে, ক্লিয়ার আছে? ঠিক আছে, স্যার ইকুইলিব্রিয়াম বলেছে, দাঁড়াও দেখছি কি বলেছে, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, তো একটা মিনিট দাঁড়াও, একটা কোশ্চেন করেছে, চারটা চলে যাচ্ছে উপরে, একটা মিনিট দাঁড়াও। বলছে স্যার ইকুইলিব্রিয়াম বলেছে যখন ফোর্সের সাম জিরো জিরো তো করা যেত, তাহলে মাইনাসটাও আসতো। হ্যাঁ, সেভাবেও করতে পারো, সেভাবেও করা যাবে। তুমি ফোর্সের সাম জিরো করে করতে পারো, আমি ফোর্সের সাম জিরো করে করিনি, আমি নর্মাল করে করেছি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কষ্ট পাইছি, হ্যাঁ বলছে স্যার এক্সাম্পলটা দারুণ ছিল। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো, ওকে 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 ওকে। বলছে স্যার আমি উৎসব পাল, আচ্ছা মনে পড়েছে তোমার কথা, ঠিক আছে। দেখো চলো স্যার ফার্স্ট চ্যাপ্টার হবে না, আরে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না বাবু, লাস্টের টাইম থাকলে করাবো, ওদের বেকার কোশ্চেন হবে না, লাস্টে টাইম থাকলে করাবো। ওটা একটা ক্লাস ওয়ান শট দিলেও দেখে নিতে পারবে, কোশ্চেন হয় না ওখান থেকে। যেটা হয় বাবু আমি করিয়ে দেবো, তুমি আমার ওপর ছাড়ো না, এইটুকু বিশ্বাস নেই। ফিজিক্সে আগের বছর 99 পেয়েছে আমাদের থেকে, তাও বিশ্বাস করতে পারছো না, কি বলবো বল। ইউটিউবের শর্টসগুলো একটু ব্যাক করে দেখে নিও, ঠিক আছে, যে আমাদের থেকে যারা পেয়েছে 97, 98, 99, 95, তারা আমাদের কাছ থেকে পড়েছে। তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, এটুকু বিশ্বাস রাখো, এটুকু বিশ্বাস তো রাখো এই হতভাগাটার ওপর, এটুকু তো বিশ্বাস রাখো। এই কোশ্চেনটা করো দেখি, এই কোশ্চেনটা করবে। হ্যাঁ, দারুণ প্রশ্ন বাবু, দারুণ প্রশ্ন, সলিড কোশ্চেন পুরো। দেখো দেখো কি বলছে, দুটি ঋণাত্মক 2su আধান, দুটি বিন্দু আধান, একটা অপর বিন্দু আধান কিউ একই সরলরেখার উপর সাম্যাবস্থানে আছে। মানে মনে করো এইখানে এইটা বলেছে একটা -2su আধান রয়েছে, আর এখানে আর একটা হচ্ছে -2su আধান রয়েছে, ঠিক আছে, দুটোই -2su, এটাও -2, এটাও -2। -2 এর স্থানাঙ্ক বলে দিয়েছে 0,0, আর এই -2টার স্থানাঙ্ক বলে দিয়েছে d,0। মানে সোজা কথা যদি বলি, এইটার আর এইটার মধ্যে দূরত্ব কত? দেখো 0 আর 0 তো বাদ দিলে কিছু থাকবে না, এইটুকুর মধ্যে দূরত্ব d, এটুকুর মধ্যে দূরত্ব d, এখানে 0 এখানে d, তার মানে কি দুটোর মধ্যে ডিস্টেন্স d ঘরের দূরত্ব হলো।
তুমি একটা এই দিয়ে ভাবো, এই জায়গাতে হয় 0,0, অক্ষের ওপর যেটা মূল বিন্দু সেখানে 0,0 হয়, তার থেকে ডি দূরত্ব গেলাম, ধরো ডি পরিমাণ দূরত্ব আমি সরে গেলাম, এরম জায়গায় এলাম, তাহলে এখানকার স্থানাঙ্ক আমি d,0 বলবো কিনা? ভালো করে চিন্তা করো তো, এই মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার আমি যদি এই মূল বিন্দু থেকে ডি দূরত্ব সরে যাই, এরম জায়গায় আসি, তাহলে সেই জায়গার স্থানাঙ্ক কি বলবো? d,0 বলবো। সেই জন্য এটা স্থানাঙ্ক 0,0 আর এটা স্থানাঙ্ক d,0। আই হোপ তোমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, তার মানে সোজা কথা এই ডিস্টেন্সটা কত? তার মানে সোজা কথা এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। আচ্ছা, এবার বলছে দুটি আধান, বিন্দু আধান এবং অপর একটি বিন্দু আধান কিউ একটি সরলরেখার উপর প্রত্যেকে সাম্যাবস্থা রয়েছে। বলছে এটা থার্ড আধান কিউ এনে আমি রেখেছি, থার্ড আধান আমি কিউ এনে রেখেছি। মনে করো থার্ড আধানটাকে আমি এরম জায়গায় রাখলাম। কোন জায়গায় প্লেস করেছি? থার্ড আধানটাকে মনে করো এরম জায়গাতে একটা কিউ আধানকে রেখেছি। এবার ভাবো দুটো মেয়ের সংসার, তাহলে মাঝখানে কাকে আসতে হবে? সেটা তুমি চিন্তা করবে, চিন্তা করে এটার উত্তর দেবে যে এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা তুমি নিজে চিন্তা করে উত্তর করো। দুটো মেয়ের সংসার, তাহলে এবার এখানে কাকে আসতে হবে? ছেলেদেরকে পজিটিভ ভাবো, মেয়েদেরকে নেগেটিভ ভাবো। ভাববে মেয়েরা ভাববে যে এই স্যারটা, ঠিক আছে, মেয়েদেরকে মানে হচ্ছে ইয়ে করছে না। একদিন আগে ওমেন্স ডে গেল, ঠিক আছে, হ্যাঁ, ফেমিনিজম চরম সীমায় পৌঁছে যাবে, ঠিক আছে, তাই না? যে ভাবছে যে -2 আর -2 মেয়েদেরকে মাইনাস বলছে, এ শিওর বদমাস আছে, ঠিক আছে। -2 আর -2 মেয়েরা নেগেটিভ, ছেলেরা পজিটিভ ধরে চলছি। তাহলে মাঝখানের যে চার্জটা সেটাকে কি হতে হবে? দুটো মেয়ে আছে, তাহলে মাঝখানের চার্জটাকে কি হতে হবে? পজিটিভ হতে হবে নাকি নেগেটিভ হতে হবে? এটা তুমি নিজে চিন্তা করে আমাকে বলো। এটা আমি তোমার উপর ছাড়বো, আমি সবাইকে চেক করবো যেটা বলতে পারে কিনা, এটা আমি চেক করব। আচ্ছা, বলছে কিউ আধানটির অবস্থান বিন্দু কোথায়? এটা কোথায় অবস্থান করবে? দেখো দুদিকে যদি সিমিলার চার্জ থাকে, চোখ বন্ধ করে একদম মিডিলে অবস্থান করবে। টোটাল ডিস্টেন্স ডি হলে এটা d/2 দূরত্ব হবে। দেখতে লাগে না। আমি কি বললাম কথাটা ভালো করে আমার শুনে নাও। আমি বললাম দুদিকে যদি সেম চার্জ থাকে, দুদিকে সেম চার্জ আছে -2 তাহলে এই চার্জটাকে ঠিক মিডিলে রাখতে লাগে, d/2 দূরত্ব হবে। টোটাল ডিস্টেন্সটা d, তাহলে এটা d/2 হবে। এটা দেখতে লাগে না, যদি দেখতে চাও তাহলে করবে। আমি শর্টকাট দিয়ে করে দিচ্ছি তোমাকে। শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা ছিল ছোট আধানের রুট। শর্টকাটটা কি ছিল? ছোট আধানের রুট, আর নিচে কি ছিল? বড় আধানের রুট বাই মোটা স্যার কি বলেছিল আমাদের? ছোট আধানের রুট, ছোট আধানের রুট। আচ্ছা, এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা ডিসিশন নিইনি এখনো। সেটা প্লাস হবে না মাইনাস হবে ডিসিশন নিইনি। ইনটু হচ্ছে ডিস্টেন্স ডি লিখলাম। শর্টকাট দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে, শর্টকাট দিয়ে করে দিচ্ছি। দুটোই তো 2, তাহলে কেউ ছোট না। এটাও হবে √2, নিচেও হবে হচ্ছে √2, এটাও হবে হচ্ছে √2। আর ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা ডি আছে, তাহলে ডিস্টেন্সটা ডি লিখে দেবো। এবার প্রশ্ন হলো এই যে জিনিসটার জন্য মাঝখানের যে ভ্যালুটা সেটা প্লাস হবে না মাইনাস হবে, কি করে বুঝবো? আমি বলেছিলাম দুজন সিমিলার থাকলে মাঝখানে সাইনটা প্লাস হবে। আমি বললাম তুমিও বিরিয়ানি খাবে, তোমার গার্লফ্রেন্ডও বিরিয়ানি খাবে, দুজনে বিরিয়ানি খাবে, সেম মত রেখেছো, তোমাদের মধ্যে কি হবে? বন্ডিং বাড়বে। দুজনের মত সেম হলে তাহলে প্লাস হবে। যেহেতু এটাও মাইনাস, সিমিলার চার্জ, মাঝখানের সাইন প্লাস হবে, মাঝখানের সাইন প্লাস হবে। তাহলে √2 বাই হচ্ছে 2√2 ইন্টু হচ্ছে ডি। √2 কেটে যাবে, d/2 অ্যান্সার, d/2 অ্যান্সার। কত অ্যান্সার আসছে? d/2 অ্যান্সার হচ্ছে d/2, 0। তাহলে এই জায়গার স্থানাঙ্ক কত হচ্ছে? এই জায়গার স্থানাঙ্কটা তার মানে হচ্ছে d/2, 0। ঠিক আছে, ওয়াই অক্ষের ভ্যালু তো সবই 0, এটাও 0, এটাও 0, এটাও 0, ওয়াই অক্ষের ভ্যালু তো 0। d/2 দূরত্ব হবে, d/2 দূরত্ব মানে সি কারেক্ট। এটা হয়ে গেল, 2 হয়ে গেল। 3 দেখো, বলছে কিউ আধানটির মান কত? কিউ আধানটার মান কত বলেছে? তাহলে একটা কাজ করা যাক। ফার্স্টে 1-এর সাথে 3-এর মধ্যে গেম খেলবো, তারপর 1-এর সাথে 2-এর মধ্যে গেম খেলবো, তাহলেই বেরিয়ে যাবে মান কত। তাহলে একটা প্রথম কাজ করছি, শোনো, প্রথম কাজ কি করছি? এটার আর এটার মধ্যে খেলছি গেম, এই দুটোর মধ্যে গেম খেলছি। এই দুটোর মধ্যে গেম খেললে হবে 2 ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার। দূরত্ব কত? 2 ইন্টু কিউ বাই এই দূরত্বটা d/2, এইটুকু দূরত্ব d/2, এটুকু d/2, এটুকু দূরত্ব d/2 স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে d/2 তার স্কোয়ার, আর আগে একটা থাকবে 1/k। হয়ে গেল, এটা হয়ে গেল। এটা ইকুয়ালস টু দিয়ে 1-এর সাথে 2-এর মধ্যে, মানে 1-এর সাথে 3-এর মধ্যে গেম খেলেছি। এবার এটার সাথে এটার মধ্যে গেম খেলবো, এটার আর এটার মধ্যে গেম খেলবো। তাহলে হবে 2 ইন্টু 2, তাহলে হবে 2 ইন্টু 2,
2 × 2 দূরত্বের স্কোয়ার। দূরত্ব কত? পুরো দূরত্বটা ডি, পুরো দূরত্বটা ডি, তাহলে পুরো দূরত্বটা হবে ডি তার স্কোয়ার, আর এখানে থাকবে 1/k। এবার একটা প্রশ্ন আমি এখানে বলি, শোনো, এবার একটা প্রশ্নের কথা আমি এখানে বলবো, মন দিয়ে শুনবে, ব্যাপারটা বুঝবে। তোমরা অনেকেই মনে করছো যে স্যার এখানে তো -2 ছিল, কিন্তু আপনি লেখার সময় এখানে শুধু 2 কেন লিখছেন? আমি বারবার বলছি, যখন অঙ্ক যখন সলিউশন করবে তখন মানে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কোনো জিনিসে চার্জের সাইন কখনো বসাতে নেই। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা প্লাস মাইনাস বা সাইন আমরা বসিয়ে কখনো অঙ্ক করি না, কখনো প্লাস মাইনাস বা চার্জের সাইন বসিয়ে কখনো অঙ্ক করা হয় না, ঠিক আছে? এটা মাথায় রেখে চলো। আর চার্জের সাইন বসিয়ে কখনো অঙ্ক হয় না, চার্জের সাইন বসানো হবে তড়িৎ বিভব চ্যাপ্টারে, সব তড়িৎ বিভব চ্যাপ্টারে। 1/k আর 1/k এটা কেটে যাবে, একটা 2 আর একটা 2 কেটে যাবে, তাহলে এখানে থাকছে q/d²/4, q/d²। দেখো d²/4 আছে, d²/4 আছে, এটা উল্টে যাবে, এই 4টা উপরে চলে যাবে, 4টা উপরে চলে যাবে, উপরে 4 চলে গেল, নিচে থাকলো 2/d² থাকলো, ঠিক তো? d²/4 হচ্ছে d এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার করলে 4, এই 4টা উপরে চলে যাবে, 4টা উপরে চলে যাবে, তাহলে 4/d² হবে, এখানে 2/d² হবে, 2/d² হবে, তাহলে এখানকার এখানকার d² কেটে যাবে, এখানকার 2 আর 4 কেটে গেলে এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, 2টার তলায় যাবে, তাহলে q এর মান চলে আসবে 1/2, হাফ অ্যান্সার আসবে। হাফ বলে তো 0.5, হাফ বলে তো 0.5, q এর মান কত আসলো? হাফ অ্যান্সার আসলো, q এর মানে হাফ অ্যান্সার আসলো, মানে 0.5, 0.5 মানে হচ্ছে ডি এরটা কারেক্ট, 3এরটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, আগের বারের মতনই অঙ্ক, সেম অঙ্ক, একবার এইটার আর এইটার মধ্যে গেম খেললাম, আর একবার এইটার সাথে লাস্টেরটার গেম খেললাম, একবার এইটার আর এইটার মধ্যে গেম খেললাম, আর একবার এইটার সাথে লাস্টেরটার গেম খেললাম। দেখো 2q/d/2², দেখো তাই করেছি, 2q/d/2² ইকুয়াল টু দিয়ে 2 আর 2 বাই পুরো d², দেখে নাও, 2 বাই পুরো d² হয়ে গেল, ব্যাস এইটুকুই কাজ। এবার এখান থেকে এইটুকু করে ফেললাম, তাহলে এই কোশ্চেনটার জন্য সি অ্যান্সার হলো, এই কোশ্চেনটার জন্য বি অ্যান্সার হলো। তোমাদের একের দাগের প্রশ্নটার জন্য আমি জিজ্ঞাসা করব, একের দাগের প্রশ্নটার জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করব। দেখো বলছে কিউ আধানটির প্রকৃতি কিরম হবে, এই যে আধানটা হবে তার প্রকৃতি কিরম হবে, পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে? বলো, কিউ আধানটার প্রকৃতি, কিউ আধানটার প্রকৃতি কিরম হবে? দেখি এটাতে পোল ক্রিয়েট করা যায়, এটাতে পোল ক্রিয়েট করা যায় না, যায় না? দেখি এটা কি দিয়েছে, এটা 1 মিনিট দাঁড়াও তো, পোল ক্রিয়েট করি। বলো, আমরা 76 এর কোশ্চেন করছি, পোলটাকে ক্রিয়েট করি। 76 দেখি, দেখি পোল ক্রিয়েট করলাম, দেখি বলো, সবাই বলো, সবাই বলো, পোল ক্রিয়েট হয়ে গেছে, বলো 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 বলো, পোল ক্রিয়েট হয়ে গেছে, বলো বলো, দেখি সবাই অ্যান্সার করো। দেখি অ্যান্সার করো, অ্যান্সার করো। বাবা, তোমাদের অবস্থা এত খারাপ, সত্যি ভাই, তোমাদের এত বুঝিয়ে তোমাদের অবস্থা এই খারাপ? পোলে যা অ্যান্সার দেখছি আমি, পোলে যা অ্যান্সার দেখছি, আমার দেখে নিজের লজ্জা লাগছে, আমার দেখে নিজের লজ্জা লাগছে, পোলের অ্যান্সার দেখে আমার নিজের লজ্জা লাগছে। এই শেখালাম তোমাদের এতক্ষণ ধরে, এই শেখালাম। 81% লোক সঠিক উত্তর করেছে, 81% লোক সঠিক উত্তর করেছে। লিডার বোর্ডে ফার্স্ট হয়েছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি দেখাচ্ছি। লিডার বোর্ডে ফার্স্ট হয়েছে অসীম মাহাতো, লিডার বোর্ডে সেকেন্ড হয়েছে নূপুর সামন্ত, থার্ড হয়েছে এসকে সোহান, ফোর্থ হয়েছে পবিত্র বিশ্বাস, ফিফথ হয়েছে সোয়েফ খান, 6 হয়েছে সুমনা ব্যানার্জি, 7 হয়েছে অঙ্কিতা খান, 8 হয়েছে রমিত দাস, 9th হয়েছে উৎসব পাল, 10th হয়েছে রাকেশ ঘোষ। প্রথম 10 জনের নাম আমি বলে দিলাম যারা ফার্স্ট অ্যান্সার করেছে এবং সঠিক অ্যান্সার করেছে, ঠিক আছে? যারা ফার্স্ট অ্যান্সার করেছে এবং সঠিক অ্যান্সার করেছে, ঠিক আছে? ফার্স্ট অ্যান্সার করেছে এবং সঠিক অ্যান্সার করেছে
তাদের নাম আমি বলে দিলাম। অ্যান্সার হবে অপশন এ, ধনাত্মক চার্জ। দুটো মেয়ের সংসারে অবশ্যই একটা ছেলে থাকবে, প্লাস চার্জ হবে, প্লাস চার্জ হবে। একদম অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 জনের নাম বললাম, প্রথম 10 জনের নাম, প্রথম 10 জনের নাম বলেছি, ঠিক আছে? যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রত্যেকের নাম বলেছি। বলছে পোল আসেনি, পোল আসেনি, এটা হতে পারে না। বলছে পোল আসেনি, পোল আসেনি, এটা হতে পারে না, ঠিক আছে? পোল আসেনি, এটা হতে পারে না। আর একটা করতে দেবো, বলো আর একটা পোল হোক। সবাই কি বলো? সবাই যদি রাজি থাকো যে আর একটা পোল হোক, চ্যাটে লেখো পোল হোক। সবাই যদি আর একবার রাজি থাকো পোল হোক, দেখবো এবার কে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসে। প্রথম 10 জনের নাম আমার হবে। বলো আর একবার পোল হবে, হ্যাঁ কি না? চাও কি না? যদি পোল চাও আর একবার, তাহলে